আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কোভিড-19 এই বৈশ্বিক মহামারীতে আমরা যাদেরকে হারিয়েছি এবং ফ্রন্টলাইনারদের সবার প্রতি দোয়া, শ্রদ্ধা, শুভকামনা আর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই দুঃসময়ে বিজ্ঞ আইনজীবীদের চেম্বারে গিয়ে আইন সেবা নেওয়াটাও অনেকের জন্যই সহজ নয়। সে কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। আমরা আছি আপনাদের পাশে, আমরা আছি আইনি পরামর্শ দেওয়ার জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় সাংবাদিকতা, তথ্য অধিকার এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট। আমাদের সাথে সম্মানিত আলোচক হিসেবে আজকে উপস্থিত আছেন শাহ মঞ্জুরুল হক স্যার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন ব্যারিস্টার এম শফিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্যার, আপনাকে এবং ব্যারিস্টার শফিক আপনাকেও সাদর সম্ভাষণ এবং আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, রিসেন্টলি টিভি খুললেই মিডিয়াতে আমরা যে দুটো আইন নিয়ে খুব বেশি কথা বলতে শুনছি, তার একটি হচ্ছে তথ্য অধিকার আইন আর আরেকটি হচ্ছে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট। সো আমার মনে হয় প্রথমেই আমরা যদি মঞ্জু স্যারের কাছে চলে যাই, যে আপনি যদি দর্শকদের সুবিধার জন্য, কারণ অনেকেরই অনেক রকমের ভ্রান্তি রয়েছে, ভ্রান্ত ধারণা রয়েছে এই দুটো আইন সম্পর্কে, তো আমরা একটু আইন দুটো সম্পর্কে যদি একটু জেনে নিতে পারি। ব্যারিস্টার শফিকের কাছে আমরা যাব, মঞ্জু স্যারকে দিয়ে প্রথমে শুরু করি। জি, প্রথমে হচ্ছে তথ্য অধিকার আইন, সেটা হলো 2009 সালের 20 নম্বর আইন, এবং সেই আইনের মুখ্য বন্দরা যদি আমি একটু পড়ি, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ। তার মানে হচ্ছে সংবিধানে স্বীকার করে নিচ্ছে যে তথ্য পাওয়ার অধিকারটা বাক স্বাধীনতা, চিন্তা এবং বিবেকের স্বাধীনতার অংশ। এরপরের লাইনটা, প্যারাগ্রাফটা আরো গুরুত্বপূর্ণ। যেহেতু জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাইবে, দুর্নীতি হ্রাস পাইবে ও সুশাসন প্রতিষ্ঠিত হইবে। সুনির্দিষ্টভাবে এখানে তিনটা জিনিস বলা আছে, চারটা জিনিস। একটা হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতি হ্রাস, সুশাসন। যে চারটা আমাদের সংবিধানেরও অঙ্গীকার, যে এই জিনিসগুলি আমাদেরকে নিশ্চিত করতে হবে। এগুলি নিশ্চিত করার জন্যই কিন্তু এই আইনটি প্রণয়ন করা হয়েছে। এই আইনে যে জিনিসটা আছে, আমরা বিস্তারিত না যেয়ে দুটো জিনিসের উপর আলোকপাত করতে পারি। একটা হচ্ছে যে এই আইন বলে, এই আইনের আগে যে অধিকার তথ্য মানুষ পেত না তা কিন্তু না, তথ্য পেত। কিন্তু এই আইনটা করে যেটা করা হয়েছে, যে কেউ যদি তথ্য প্রদানে অস্বীকার করে, তাহলে তার কাছে তথ্য চাওয়ার একটা ফর্মাল রাইটস ক্রিয়েট করা হয়েছে এবং প্রসিডিউর বলে দেওয়া হয়েছে কয়দিনের মধ্যে, কত ঘন্টার মধ্যে কিভাবে তথ্য দেওয়া হবে, পাইতে পারবে। এবং এই আইনের সাথে একটা বিধিও সংযোজন করা হয়েছে। সেই সাথে কোন কোন বিষয়ে তথ্য পেতে পারবে আর কোন কোন বিষয়ে তথ্য পেতে পারবে না, সেটারও একটা লিস্ট দেয়া আছে। পারবে না লিস্ট যদি দেখি, লিস্টটা কিন্তু অনেক লম্বা। আমরা সেকশন 7 যদি বলি, যেহেতু আইন বিষয়ে বলতে হবে, একটু দেখেই বলি। সেকশন 7-এ প্রথমেই বলা হচ্ছে যে, সেকশন 6-এ বলা হচ্ছে তথ্য প্রকাশ। ওখানে অনেকগুলি বলা হচ্ছে কি কি মেনে তথ্য প্রকাশ করা যাবে। আর সেকশন 7-এ বলা হচ্ছে কতিপয় তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয়। দ্যাট মিনস গভর্নমেন্ট অথবা যে আদার অর্গানাইজেশন, কোনো স্বায়ত্তশাসিত সংস্থা, তারা কিন্তু বাধ্য না এই সংক্রান্ত বিষয়ে তথ্য দিতে। এর মধ্যে আপনার ক থেকে শুরু করে একদম দন্ত ন পর্যন্ত একটা বড় সিরিয়াল দেওয়া হয়েছে। এই সিরিয়ালটা আমরা প্রসঙ্গক্রমে পরে আলোচনা করব। এখানে যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের চুক্তি, রাষ্ট্রের যে কোনো বিষয়ে ক্রয়, শুধুমাত্র বিদেশি ক্রয় না, বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ক্রয়, তারপরে মন্ত্রণালয়ের কোনো গুরুত্বপূর্ণ তথ্য, এইসব বিষয় যেগুলি দিলে পরে জনস্বার্থ, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের অখণ্ডতা এইগুলি বিঘ্নিত হবে, সেই তথ্যগুলি দিতে তারা বাধ্য না, তাদেরকে বাধ্য করা যাবে না। এই লম্বা লিস্টটা
এটা এইভাবে বলা খুবই মুশকিল, একটু দেখে নিতে হবে, পড়লে অনেক সময় চলে যাবে। তারপর হচ্ছে তথ্যপ্রাপ্তির জন্য যে প্রসিডিউরগুলি বলা আছে সেটা বলতে পারবে, এই হলো তথ্য অধিকার আইন। এখন আরেকটা যে আইনের কথা বলা হচ্ছে, খুবই কলোনিয়াল আইন বলা হচ্ছে এটাকে, যেটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, দ্য অফিসিয়াল সিক্রেটস 1923। সেটা 100 বছর আগের আইন আমরা বলছি, 98 বছর হয় গুনলে পরে। কিন্তু সেই আইনটা কিন্তু বাংলাদেশ হওয়ার পরে আইনটাকে অ্যাক্ট হিসাবে কনসলিডেট করা হয়েছে এবং আনা হয়েছে। বাট ইতিপূর্বে এই আইনে এই পর্যন্ত যত ইনফরমেশন আসছে, এই আইনে কোনো মামলা করা হয় নাই কারো বিরুদ্ধে। সো এখানেও রাষ্ট্রের বেশ গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে বিষয়গুলি এখানে আনা হয়েছে, অনেক বিষয় আপনার স্পেশালি ডেফিনেশনস যেটা দেওয়া হয়েছে 2(1)-এ 2(2)-তে অনেকগুলি বিষয় আনা হয়েছে। তারপর আপনার প্রহিবিটেড প্লেস বলা হয়েছে 8-এ, এবং 8(c)-তেও বলা হয়েছে। সিতে আমাদের ক্যান্টনমেন্ট সহ, আমাদের সচিবালয় সহ, গভর্নমেন্টের যে কোনো অফিস, সেই অফিসও এটা বোঝাবে, শিপ আর অন্য এবং গভর্নমেন্টের যত ধরনের কাজ এখানে আছে সবগুলি কাজে এখানে অন্তর্ভুক্ত আছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টটা কাদের জন্য ব্যবহৃত হবে। যে প্রশ্নটা বারবার আসছে যে এটা সাংবাদিকদের বেলায় ব্যবহার করা যাবে না, কারণ সাংবাদিকদের জন্য আরো অনেকগুলি রিলেটেড, সাংবাদিকদের নিয়ন্ত্রণের জন্য প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে 1974। তাছাড়া আমার কাছে আরেকটা জিনিস দেখলাম আছে, সেটা বিধিমালা আকারে, সেটা হলো বাংলাদেশের সংবাদপত্র, সংবাদ সংস্থা এবং সাংবাদিকতার জন্য অনুসরণীয় আচরণ বিধি। এটা হলো 1993 সালে করা, 2002 সালে সংশোধিত। এটাও করা হয়েছে কিন্তু প্রেস কাউন্সিল অ্যাক্ট 1974, এবং এর ওখানে যে বিধি প্রণয়ন ক্ষমতা দেওয়া হয়েছে সেই বলে একটা আচরণ বিধি করা হয়েছে। এগুলি এখানে বলা হয়েছে সাংবাদিকরা কিভাবে চলবেন এবং তাদের দায় দায়িত্ব কিভাবে নির্ধারিত হবে, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তারা কি করবেন এবং তাদের পেশাগত বিষয়গুলি কিভাবে নির্ধারিত হবে। এই হলো মোটামুটি ভাবে আমাদের সংবাদ পাওয়া অথবা তথ্য পাওয়া একজন নাগরিকের এবং সাংবাদিকের, বা যে কোনোভাবে যে কোনো নাগরিকের তথ্য পাওয়ার জন্য এই আইনগুলি খুব রিলেভেন্ট বিষয়। এবং জনগণের মধ্যে বিশেষ করে ওই আইনটা নিয়ে যে একটা তৈরি হয়েছে, যে কলোনিয়াল আইন, 100 বছর আগের আইন, সেটা কোনোদিন ব্যবহার করা হয় নাই। বাট এই আইনটা যেহেতু এরপরে আইন, কালকে একজন বলছিলেন যে এই আইনটা এর পরবর্তীতে যে আইন তৈরি হয়েছে তথ্য অধিকার আইন, সেই আইনের কারণে এই আইনের কোনো ইফেক্ট থাকবে না। এটা আসলে জিনিসটা সত্য না। যেহেতু আইনটা এখন পর্যন্ত বলবৎ আছে, সেই আইনটার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, কিন্তু প্রশ্ন তোলা যাবে যে এই আইনের অধীনে মামলা চলবে কিনা, বা এই আইনের অধীনে এই মামলা হবে কিনা, এই প্রশ্ন তোলা যেতে পারে। বাট আইনটার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই। অথবা যেটা বলা হচ্ছে যে এই আইনটা সাংবাদিকদের জন্য ব্যবহার করা যাবে কিনা, সেটা একটা প্রশ্ন হতে পারে। এখানে স্যার একটা ইস্যু এখানে উঠে এসেছে যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট তো সাধারণত গুপ্তচর দের এগেইনস্টে এই আইনটা সাধারণত করা হয়েছিল। সেই জায়গা থেকে আসলে অনেকেই একটা বিভ্রান্তির মধ্যে ভুগছেন যে এটা কি সাংবাদিক। আমি কিন্তু এক কথা এটা বলেছি যে প্রশ্নটা উঠে আসছে এটা একজন সাংবাদিকের বেলা ব্যবহার করা যাবে কিনা। আসলে আমরা যদি খুব খোলা চোখে দেখি তাহলে সাংবাদিকের বেলায় আইনটা ব্যবহার করা, মানে এই সংক্রান্ত বিষয় ব্যবহার করা যাবে না। হ্যাঁ, একজন সাংবাদিক যদি গুপ্তচর বৃত্তিতে জড়িত থাকেন তাহলে করা যাবে, কিন্তু এইটাকে গুপ্তচর বৃত্তি বলা যাবে কিনা, দিস ইজ ভেরি কোয়েশ্চেনেবল। এখন এখানে ইস্যুটা হচ্ছে যে যখন একজনের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, এবং শুধুমাত্র এই আইনে হয়নি, সেখানে পেনাল কোডের ধারা, বিশেষ করে 379, যেটাকে আমরা চুরির ধারা বলি, সেটাকেও ইনক্লুড করা হয়েছে, 411 বোধহয় ইনক্লুড করা হয়েছে। সেই ধারাগুলিও এই ডকুমেন্টস নেয়ার ব্যাপারে প্রযোজ্য হবে কিনা, এটাও একটা কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সাংবাদিকরা তাহলে কিভাবে তথ্য কালেকশন করে থাকেন। বেসিক্যালি এই আইনগুলি ফলো করে করাটাই হচ্ছে বাঞ্ছনীয়, যে আইনগুলি তার সামনে আসে। বিশেষ করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টটা প্রথম আসলো একজন সাংবাদিকের বেলায়, আর এছাড়া তার জন্য আমি যে আইনগুলি বললাম সেই আইনগুলি প্রযোজ্য। সেই আইনগুলি ফলো করে সাধারণত সংবাদ ওনারা কালেকশন করবেন, এইটাই ধরে নেওয়া হয়। কিন্তু এর বাইরেও আমরা বলতে চাই, যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আসলে সাংবাদিকের জন্য নিয়ম হচ্ছে যেটা,
যে সে যে কোনো সোর্স থেকে সংবাদ কালেকশন করতে পারে, এবং একজন সাংবাদিক কিন্তু বাধ্য নয় সে কোন সোর্স থেকে সংবাদ কালেকশন করেছে বা কোন আইন বলে কোন বিধি বলে সংবাদ কালেকশন করে সংগ্রহ করেছে সেটা কিন্তু সে বলতে বাধ্য নয়। সাংবাদিকের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করে সেটা জনগণের সামনে নিয়ে আসা। এবং তথ্য অধিকার আইনেও যেটা আমরা পড়ে শোনালাম যে এই তথ্যটা যদি মানুষের সামনে আসে তাহলে যে কাজগুলি হবে, সরকারের স্বচ্ছতা বৃদ্ধি পাবে, বা যে প্রতিষ্ঠান থেকে আনা হবে সেই প্রতিষ্ঠানের স্বচ্ছতা বৃদ্ধি পাবে, সেই প্রতিষ্ঠানের জবাবদিহিতার আওতায় আনা যাবে, দুর্নীতি হ্রাস পাবে, ইত্যাদি ইত্যাদি। সো যখন সাংবাদিক একটা প্রতিষ্ঠান থেকে সংবাদ সংগ্রহ করবে, আপনারা এই 2 দিনের আলোচনায় আমরা যে জিনিসটা খুব আমাদের কাছে পরিষ্কার হয়ে আসছে সেটা হচ্ছে তারা একটা সোর্স ব্যবহার করে থাকেন, যে প্রতিটা জায়গায় তাদের একটা সোর্স থাকে, তারা হয়তো নিজেরা যান যে সেই সোর্স থেকে এই সংবাদগুলি নিয়ে আসেন। আমরা যদি স্পেসিফিক্যালি আমাদের সামনে এখন যে আলোচিত মামলা রোজিনা ইসলামের ব্যাপারে বলি, তাহলে সেও কিন্তু এই পর্যন্ত অনেক নিউজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়ে করেছে, এবং আমরা জানি যে বিট করা থাকে সাংবাদিকরা, এই তাদের নির্দিষ্ট বিট থাকে যে কে কোন জায়গা থেকে কোন মন্ত্রণালয় থেকে সংবাদ সংগ্রহ করবেন। এরকম ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় ওনার দায়িত্ব ছিল, উনি সেখান থেকে সংবাদ সংগ্রহ করেছেন, অন্য পত্রিকাও করেছে, বাট ওনারগুলি একটু বেশি আলোচিত হয়েছে। এখন এখানে অনেকগুলি ইস্যুস চলে আসছে যে উনি সংবাদ সংগ্রহ করতে যে আগে যে সংবাদগুলি সংগ্রহ করেছেন নিশ্চয়ই উনি সোর্সের মাধ্যমে করেছেন, সেগুলি নিয়ে কিন্তু প্রশ্ন উঠে নাই। এখন সাংবাদিকরা যেটা বলছেন যৌক্তিক আকারেই বলছেন যে যেহেতু অনেকগুলি সংবাদ স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রকাশ করেছেন রোজিনা ইসলাম, সুতরাং রোজিনা ইসলামকে টেপে ফেলিয়ে বিভিন্ন অভিযোগ দিয়ে তাকে হেনস্থা করার জন্য মামলা করা হয়েছে। আর আরেকটা হচ্ছে যে রোজিনা ইসলাম সংবাদ সংগ্রহ করতে যে আগে যে সোর্স ব্যবহার করেছেন এখনো হয়তো তিনি সেই সোর্স ব্যবহার করে সংবাদ নেওয়ার চেষ্টা করেছেন, বাট যে কোনো কারণেই হোক, উনি টেপে পড়ে হোক বা যে কোনো কারণেই হোক, উনি একটা হেনস্থার জায়গায় পড়েছেন তাতে কিন্তু সন্দেহ নেই। এবং এটা নিয়ে এই পর্যন্ত আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন সবাই কথা বলেছেন, এবং সবাই কিন্তু প্রত্যক্ষভাবেই সাংবাদিকতার বিশেষ করে দুর্নীতি উদ্ঘাটনের পক্ষেই কথা বলেছেন এবং রোজিনা ইসলামের পক্ষেই কথা বলেছেন। এবং এই ঘটনাটা শুরু থেকে মানে শুধুমাত্র তার বিরুদ্ধে মামলা এবং হেনস্থা না, বরং সংবাদ সংগ্রহ থেকে শুরু করে পুরো ঘটনাটাকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে আখ্যায়িত করেছেন। এবং সরকারের জন্য সাংবাদিকদের সাথে দূরত্ব তৈরি হওয়া এটাও কিন্তু সরকারের জন্য খুব সুবিধাজনক একটা অবস্থান নয় আমি মনে করি। আন্তর্জাতিক মিডিয়াতেও বিষয়টা চলে গিয়েছে, আন্তর্জাতিক টেলিগ্রাফ, তারপর আরো অন্যান্য পত্রিকা, তারপর বিবিসি সহ এটাকে প্রচার করা হয়েছে। বিশেষ করে জাতিসংঘের মহাসচিব এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সরকারের কোনো মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো আমরা মনে করি সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিক, কালকে আমাদের একজন স্বনামধন্য সাংবাদিক উনি বলছিলেন যে একজন যদি দেশের বাইরে যেয়ে সংবাদ সংগ্রহ করতে চাচ্ছে, স্পেশালি উনি মায়ানমারকে উল্লেখ করেছেন যে তার কাছে অ্যাসাইনমেন্ট চেয়েছে যে সে মায়ানমার যাবে, মায়ানমার থেকে সংবাদ সংগ্রহ করে নিয়ে আসবে। প্রশ্ন উঠছে তার পাসপোর্ট নাই মায়ানমার যাওয়ার, প্রশ্ন উঠছে যে যদি ওখানে সে ধরা পড়ে তাহলে সে কিভাবে আসবে। উনি বললেন যে আমি তোমার এর দুইটার কোনো দায়িত্বই আমি নিতে পারবো না, এটা তোমাকেই ম্যানেজ করতে হবে যে তুমি কিভাবে মায়ানমার যাবে এবং কিভাবে তুমি মায়ানমার থেকে আসবে। যদিও কাজটা বেআইনি, তোমাকে সেই কাজটা বেআইনি ভাবেই করে নিয়ে সংবাদ সংগ্রহ করে নিয়ে আসতে হবে। আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময়ের কথা বলতে পারি যে আমাদের দেশের অনেক সাংবাদিক ভারত গিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাংবাদিকরা আমাদের দেশে এসেছেন, ভারত থেকে অনেকে আসছেন যাদের কিন্তু অনেকেরই হয়তো বৈধ পাসপোর্ট বা বৈধ ভিসা ছিল না। কারণ যখন কোথাও একটা ঘটনা ঘটে সাংবাদিকদের এটা কি বলে, আমরা আইনজীবীদের যেরকম লিগাল রাইটস ব্রিচ হলে পরে আমরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা যে কোনো ফর্মে আমরা ঝাঁপিয়ে পড়ে যে একটা মানুষের অধিকার সংরক্ষিত হোক, সাংবাদিকও যখন দেখে ওখানে কোনো একটা নিউজ আছে, ইনফরমেশন আছে, তখন এটা কিন্তু কতটা মার্কেট পাবে, কতটা তার বাজারে কি বলে তার মূল্যায়ন বাড়বে, সেটা কিন্তু সে চিন্তা করে না। চিন্তা করে যে সংবাদটা তাকে সংগ্রহ করতেই হবে। তখন কিন্তু সে শুধুমাত্র বৈধ সোর্সের উপর যে নির্ভর করে তা না, যে কোনোভাবেই সে সংবাদটা সংগ্রহ করে
জনগণের কাছে পৌঁছাতে চায়, তো সেখানে তার দোষের কিছু কিন্তু নেই, কারণ যেহেতু তার সোর্স প্রকাশ করার কোনো অব্লিগেশন তার নেই যে কোন সোর্স থেকে সে পেয়েছে, কোত্থেকে পেয়েছে, কিভাবে পেয়েছে। সুতরাং একজন সাংবাদিক এই তথ্য অধিকার আইনের বাইরেও কিন্তু বিভিন্ন সোর্সের মাধ্যমে সংবাদ সংগ্রহ করে থাকে। বাট আমাদের যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা দুই দিক থেকে আমি উল্লেখ করতে চাই। একটা হচ্ছে আইনের দিক থেকে, আর একটা হচ্ছে যে আমাদের যদি ইতিহাস আমরা ঘাঁটি, যে আমাদের এই 50 বছরের ইতিহাসে মানে সাংবাদিকদের ব্যাপারে অনেক ঘটনা ঘটেছে। একজন লিস্ট দিয়েছে যে প্রায় অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছে, অনেক সাংবাদিক মারা গিয়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন ইনসিডেন্টে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে, বা সংবাদ সংগ্রহ করতে যেয়ে, কোনো ওয়েস্টেড গ্রুপের সংবাদ সংগ্রহ করতে যেয়ে। বাট একটা মন্ত্রণালয়ে বা একটা অফিস থেকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই প্রথম একটা ঘটনা ঘটলো। আমাদেরকে দেখতে হবে কি হয়, বাট ডেফিনেটলি এই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত এবং আমি মনে করি যে এটা গভর্নমেন্টের জন্য এম্বারেসিং একটা জায়গা। ধন্যবাদ। নিশ্চয়ই, নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এত সুন্দর করে পুরো সিচুয়েশনটা আমাদের সবার জন্য ব্যাখ্যা করলেন। ব্যারিস্টার শফিকের কাছে যেতে চাই, আপনার এই বিষয়ে কি অভিমত? আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। ধন্যবাদ। আমিও আসলে মন্ত্রমুগ্ধের মতো শাহ মঞ্জুরুল হক ভাইয়ের কথাগুলো শুনছিলাম। আসলে এই সময়ের আলোচিত ঘটনা, আমিও একমত সবকিছুতেই, কারণ এখানে দ্বিমত পোষণ করার কোনো কিছুই নাই। তো আলোচনাতে আরেকটা কথা আমি জাস্ট যোগ করতে চাই এখানে মঞ্জু ভাইয়ের সাথে, যে তথ্য প্রকাশের বিষয়টা, এখানে আমরা যদি তথ্য অধিকার আইনের 6 ধারাটা আর কি দেখি, ওখানেও কিন্তু যে আমাদের সরকারি কর্তৃপক্ষ যেটা আছে তাদের উপরে কিন্তু একটা বাইন্ডিংস আছে, বছরে তারা এই তথ্য প্রকাশ করার যে বিষয়টা, যেগুলো প্রয়োজনীয় তারা কিন্তু সরকারের পক্ষ থেকেই প্রতিনিয়ত প্রকাশ করে যাবে, ওয়েবসাইটে বা সংবাদ সম্মেলন যেটাই হোক, এটা কিন্তু প্রতিনিয়ত তারা প্রকাশ করে যাবে এবং সেটা হয়ে থাকে আমরা দেখিয়ে দেব। আরেকটা হইতেছে শুধু তাই না, যে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি থাকে সেটাও কিন্তু ইনস্ট্যান্টলি সরকারের পক্ষ থেকেও প্রচার করা হয়ে থাকে, প্রকাশ করা হয়ে থাকে, যেটা সংবাদ কর্মীরা সেখান থেকে এটা নিয়ে থাকে বা প্রচার করে থাকে। আরেকটা বিষয় এটা আসছে যে প্রথমেই ওটা মঞ্জু ভাই আলোচনায় নিয়ে আসছে যে সবাই অনেকেই বলতেছেন যে 1923 সালের একটা আইন, প্রায় 100 বছরের একটা আইন, এই আইনটা আসলে আমাদের বলবৎযোগ্য কিনা, বা এটা কি এনফোর্সেবল কিনা, বা এটা এনফোর্সেবল হওয়া উচিত না, এরকম কথাও বলছে। বাট সেটার কোনো সুযোগ নাই, কারণ দেখেন এখানে আমাদের কিছু কিছু আইন আছে আরো পুরাতন। আমরা যে দণ্ডবিধি আইনের কথা বলি সেটা 1860 সালের একটা আইন। আমরা যে ফৌজদারি কার্যবিধি আইনের কথা বলি সেটা 1898 সালের একটা আইন, সেটা আরো পুরাতন, সেগুলো কিন্তু আমরা ফলো করতেছি। আবার এসব আইন কিন্তু আবার প্রতিনিয়ত আমাদের অ্যামেন্ডমেন্ট হচ্ছে, সংশোধন হচ্ছে, যেটা সংশোধন করা প্রয়োজন। আর ব্রিটিশরা এই আইন করে থাকলেও ওই দেশেও কিন্তু এইসব আইন এখনো আছে। ওই দেশে যে এই আইন নাই সেটা কিন্তু বলা যাবে না। তবে হ্যাঁ, এই আইনের প্রেক্ষাপট অনেক ক্ষেত্রেই আমি বলতে চাই যে এই আইনের প্রেক্ষাপটটাই বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধের সময়, বা যেখানে দুইটা রাষ্ট্রের বিষয় এখানে খুব বেশি জড়িত থাকে, সেই বিষয়টা এখানে এই আইনটা বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে থাকে। যেমন মঞ্জু ভাই একটা কথা উল্লেখ করেছে যুদ্ধের সময়ে, যে তখন দেশের প্রয়োজনে আমাদের কিন্তু এই সংবাদ কিন্তু সংগ্রহ করতে হয়েছে। স্পাইং যে বিষয়টা সেটা কিন্তু আমাদের প্রয়োজনে করতে হয়, দেশের স্বার্থে করতে হয়। বাট এইখানে তো কিন্তু ওই পরিস্থিতিটা নাই, যে যে আসলে আমরা কার বিরুদ্ধে এই সংবাদটা প্রচার করব। হ্যাঁ, সেটা যদি বস্তুনিষ্ঠ হয়, আসলেই একটা প্রকাশযোগ্য সংবাদ, সেটা আসলে প্রকাশ করতে দেবে না, ইচ্ছা করে সেটা গোপন রাখবে, সেটা তো মানে আবার হতে পারবে না। যেটা প্রকাশযোগ্য সেটা প্রকাশ হতে হবে, প্রকাশ করতে হবে, সেটা একটা বিষয়। তারপরেও আমাদের সব পেশাজীবীদের নিজ নিজ একটা কি বলে এখানে কন্ডাক্ট এন্ড এটিকেট যেটা আছে এটা মেনটেন করেই করতে হবে, যে যে পেশাতেই থাকবে। সাংবাদিকদের জন্য মঞ্জু ভাই উল্লেখ করছেন 1993 সালে তাদের জন্য কিছু আচরণ বিধি আছে, যেটা প্রেস কাউন্সিল অ্যাক্টের 11 ধারায়, সম্ভবত 11B ধারার ক্ষমতা বলেই ওটা প্রণয়ন করা হয়েছে। ওখানে 25টা প্রবিধানমালা আছে, যেটা সংবাদ কর্মী বা সাংবাদিকদের সেটা ফলো করতে হবে।
সেটাও যাতে আমরা যারা সাংবাদিক পেশায় আছেন, সাংবাদিকতা পেশায়, সেগুলো তাদের অবশ্যই ফলো করতে হবে। আর সেটা আরেকটা জিনিস যেটা মঞ্জু ভাই উল্লেখ করেছেন যে সংবাদ সংগ্রহের ক্ষেত্রেই হোক বা নিজের ব্যক্তিগত প্রয়োজনেই হোক, এই সংবাদ বা তথ্য পাওয়ার জন্য এই তথ্য অধিকার আইনে কিন্তু একটা প্রসিজারের কথা উল্লেখ আছে, যে সংবাদগুলো কিভাবে আমরা পেতে পারি, এবং সেটা সেই কর্তৃপক্ষ এটা দিতে বাধ্য থাকবে। সেটা যদি প্রকাশযোগ্য হয় বা দেওয়ার মতো হয়, না যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যে তথ্য কমিশন আছে, তথ্য কমিশনে আমরা দরখাস্ত করে সেই ক্ষেত্রে ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনতে পারি। সেক্ষেত্রে ওই কর্তৃপক্ষ সেটা নিশ্চিত করবে সেই তথ্যটা দেওয়ার জন্য। তো আরেকটা বিষয় আসছে যে এই আইনে মামলা হয়েছে কি না, আমিও একটু ঘাটতেছিলাম আর কি, আসলে কোন সাংবাদিকদের বিরুদ্ধে আসলে মামলা হয়েছে কিনা আমার নজর ওইভাবে আসে নাই, বাট বিভিন্ন সময় আমাদের স্পেশাল পাওয়ারস একটা মামলা হয়েছে, যেটা ডিটেনশন, আটক আদেশ বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন সময় হয়তো করে থাকছে বিভিন্ন সময়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের যে ধারাগুলো আছে লঙ্ঘন করলে শাস্তি হয়, সেটা তো আমাদের নিশ্চয়ই স্পেশাল পাওয়ার সেক্টর তফসিলে থাকার কথা। সে অনুযায়ী হয়তো ওই স্পেশাল কি বলে অফিসিয়াল সেক্টরস অ্যাক্টের এই সেকশনটা ব্যবহার করা হয়েছে, বাট সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হাইকোর্ট সেটা গ্রাউন্ডলেস উল্লেখ করেছে, বাট একেবারে স্পেসিফিক্যালি জার্নালিস্টদের বিরুদ্ধে হয়েছে কিনা সেটা এখনো আমার নজরে আসে নাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা কথা স্যার বলছিলেন যে যে কোনো তথ্য সম্পর্কে আমাদের দেশের জনগণ হিসেবে আমাদের সেটা পাওয়ার রাইট রয়েছে, এবং আমি দেখছিলাম যে আমাদের আরেকটা আইন আছে, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ সুরক্ষা প্রদান আইন। মঞ্জু স্যার বলছিলেন না যে কিছু সোর্স সাংবাদিকরা ব্যবহার করেন, যখন এই ধরনের সংবাদ ওনারা কালেক্ট করেন তখন সোর্স ব্যবহার করেন, এবং সেই সোর্সরা হতে পারে যে সরকারি বা বেসরকারি সংস্থা বা অর্গানাইজেশন বা ডিপার্টমেন্টেই চাকরি করছেন, কিন্তু তারা সেই ইনফরমেশনটা হয়তো সাংবাদিকদেরকে দিতে পারবেন, এবং সেই কারণে যেহেতু ওনার জন্য এটা একটু কি বলবো, মানে তার জন্য তো এটা খুবই একটা সংবেদনশীল একটা সিচুয়েশন, সো তাকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু একটা আইন হয়েছে। সো আমাদের দেশে আসলে এতটাই লিবারেল, আমি সেটা বোঝাতে চাইছি যে সাংবাদিকদেরকে যারা সোর্সরা যে ইনফরমেশন গুলো দিবেন তাদের সুরক্ষার জন্য কিন্তু আইনটা হয়েছে, এবং একটু যদি আমি পড়ে শোনাই যে, এবং এই আইনটাকে আসলে যুগান্তকারী আইন হিসেবে অভিহিত করা হয়েছে সুশীল সমাজ, তারা বলেছেন যে এটা একটা যুগান্তকারী আইন। কারণ কি? কারণ আইনের ২-৪ ধারায় সরকারি অর্থের অনিয়মিত এবং অননুমোদিত ব্যয়, সরকারি সম্পদের অব্যবস্থাপনা বা সম্পদ অর্থ আত্মসাৎ বা অপচয়, ক্ষমতার অপব্যবহার, ফৌজদারি অপরাধ, জনস্বার্থ নিরাপত্তা বা পরিবেশের জন্য ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ বা কোনো কার্যকলাপ অথবা দুর্নীতি বিষয়ক তথ্য জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য বলে সংজ্ঞায়িত করা হয়েছে। এবং এই ধরনের ইনফরমেশন গুলো আমাদের সাংবাদিক ভাই বোনেরাই তো আমাদের সাধারণ জনগণের জন্য আসলে তুলে নিয়ে আসবেন, খুঁজে নিয়ে আসবেন। তো সেই ক্ষেত্রে যেই সোর্স তাদেরকে হেল্প করবে তাদের সুরক্ষা যেন প্রদান করা হয়, এবং তাদেরকে বলা হয়েছে যে যিনি জনস্বার্থে এ ধরনের তথ্য প্রকাশ করেন তাকে হুইসেল ব্লেয়ার বলা হয়, এটা বলা হয়েছে। আমি জি, পুরস্কারের ব্যবস্থা আছে, এক্স্যাক্টলি। সো সেই হিসেবে চিন্তা করলে আমাদের দেশে কিন্তু সাংবাদিকদের কাজ করার জন্য যথেষ্ট কি বলবো ফ্রি অ্যাক্সেস বলা যেতে পারে বা সুবিধা বলা যেতে পারে, আইনগুলো কিন্তু ওনাদেরকে সাপোর্টও দিচ্ছেন। তো আমাদের এখানে একটা প্রশ্ন এসেছে কমেন্ট বক্সে, আমি যদি একটু দেখি। তরিকুর রহমান উনি জানতে চেয়েছেন, উনি বলছেন যে রোজিনা ইসলামকে মন্ত্রণালয়ে 5 ঘন্টা আটকে রাখাটা কতটুকু যৌক্তিক ছিল? মন্ত্রণালয়ের দৃষ্টিতে তিনি অপরাধ করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে দেরি হওয়াকে কিভাবে দেখছেন? মঞ্জু স্যার, আমি প্র্যাকটিক্যালি যেটা বলবো যে ডেফিনেটলি তাকে 5 ঘন্টা আটকে রাখাটা উচিত হয়নি, অমানবিক কাজ হয়েছে এটা। এবং যদিও ইউটিউবে বা কিছু কিছু জায়গায় কিছু ফুটেজও আসছে, যে ফুটেজগুলিতে দেখানো হয়েছে যে মানে কিছু হাতাহাতির ঘটনা হয়েছে এবং রোজিনা ইসলামের গলার কাছে হাত রাখা হয়েছে, তার ব্যাগে হাত দেওয়া হয়েছে ইনফরমেশনগুলি কিছু একটা নেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা দেখেছি যেগুলো অসমর্থিত।
বাট তারপরে যদি আমরা এগুলির উপর বলি, তাহলে ওই সময়ের 5 ঘন্টার যে ঘটনা, এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এবং আমি মনে করি যে এটার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা আনা যেতে পারে ডেফিনেটলি। এবং একটা তদন্ত কমিটি হয়েছে, বাট কমিটিটা কোন ফর্মে হয়েছে সেটা কিন্তু ক্লিয়ার না। কালকে আমি শুনছিলাম যে সেটা হয়েছে অফিসারদের পক্ষে, বা রোজানা ইসলাম কি করেছেন সেটা ডিটেক্ট করার জন্য। তো আমার মনে হয় যে এটা আর একটা প্র্যাকটিক্যাল দিক আছে। দিকটা হলো যে কি আইনে মামলা হবে, কারণ একটা মামলা ড্রাফট করতে বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিলে সে কোন আইনে তাকে রাখা হবে, যে এমবিগিউটিটা এখন তৈরি হয়েছে, যেটা কি অফিসিয়াল সিক্রেট সেক্সে হবে, নাকি আপনার পেনাল কোডে হবে, না অন্য কোনো আইনে হবে। শফিক যেটা উল্লেখ করলো যে স্পেশাল পাওয়ার একটা ডিটেনশন কিন্তু এখন আর নেই। আমরা যখন প্রথম লয়ার হয়ে আসি তখন যত মামলা হতো সবকালে ডিটেনশন হতো। ডিটেনশন হলে একটা সুবিধা হচ্ছে কোনো কারণ দেখাইতে হয় না। আপনার ভেগ লামসাম এলিগেশনে প্রথম আপনি অ্যারেস্ট করলেন, 30 দিনের জন্য ডিটেনশন দিয়ে দিলেন, 30 দিন পরে 15 দিনের মাথায় একটা গ্রাউন্ড সাপ্লাই করা হতো। এগুলি মানে ছাপানো গ্রাউন্ড থাকতো যে সেই করেছে এই করেছে ইত্যাদি ইত্যাদি। সো ডেফিনেটলি কোন আইনে দিবে বা কি করবে, কিভাবে কিছু করবে, এই জন্য হয়তো তাকে রাখা হয়েছে। বাট ডেফিনেটলি এটা অমানবিক যে তাকে 5 ঘন্টা এখানে আটকে রাখাটা। আর বিশেষ করে আমি আরো 2-3টা ইস্যু এখানে নিয়ে আসতে চাই এই প্রশ্ন সূত্র ধরে। একটা হচ্ছে যে আমাদের পাওয়ারগুলির কথা বলা হচ্ছে, যে থানায় আনার পরে উনি একজন মহিলা, উনি অসুস্থ, ওনার বাচ্চা আছে, এগুলি বিবেচনা করে কিন্তু থানার পাওয়ার আছে ওসি সাহেবের জামিন বন্ডে তাকে ছেড়ে দিতে পারে একটা সময় দিয়ে, যে আপনি কালকে বা একদিন পর 2 দিন পর আপনি এতটা সময় আদালতে উপস্থিত থাকবেন, এই বলে ছাড়তে পারতো। আদালতের তাকে জামিন দেওয়ার যথেষ্ট ডিসক্রিপশন ছিল। আজকেও শুনানি হওয়ার পর আদেশের জন্য রোববার রাখা হয়েছে। তো এখান থেকে আমাদের যেটা অনুমেয় হয়েছে যে এখানে জিনিসটা যেটা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যুরোক্রেসি বলে আমরা একটা জিনিস আমাদের জন্মের আগে, মানে জন্মের পর থেকে আমরা শুনে আসছি। আর নাটকে সেদিন দেখছিলাম একজন বলছিল যে আমার এই পেশা হচ্ছে 78 বছর। তো বললো তোর বয়স 50 বছর, তুই 78 বছর ধরে কিভাবে করছিস? বললো আমার দাদা ছিল, আমার বাবা ছিল, তারপর এখন আমি করছি, সব মিলে 78 বছর। এই হিসাবে যদি আমরা বলি, আমরা অনেক, এটা হলো একটা পুরাতন গল্প যে ব্যুরোক্রেসি যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই ব্যুরোক্রেসি তার শক্তি প্রদর্শন করতে চায় এবং করে আসছে, করে থাকে। এটা হয়তো কখনো প্রকাশ্যে আসে, কখনো প্রকাশ্যে আসে না। আবার সাংবাদিকরাও ফোর্থ স্টেট বলি আমরা, বা পঞ্চম স্তম্ভ অব দি স্টেট বলি। তো তারা, তাদের ভূমিকাও কিন্তু অনস্বীকার্য, যে তারা যদি সত্যটা প্রকাশ না করেন তাহলে কখনোই একটি সরকার বা একটি প্রশাসন বা একটি অর্গানাইজেশন কখনোই স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আসবে না। কারণ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সরকার বলেন, প্রশাসন বলেন, তারা কিন্তু দুইটা জায়গাকে ভয় পায়। একটা হচ্ছে সাংবাদিকতা, আর একটা হচ্ছে আদালত, আইন আদালত। এই দুটো জায়গায় হচ্ছে তাদের প্রোটেকশনের জায়গা। এটা নাগরিকদেরও প্রোটেকশনের জায়গা, এবং সবসময় আমরা দেখি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষ সরকারকে জবাবদিহিতা আনার জন্য এই দুইটা মাধ্যমেই কাজ করে। বেসিক্যালি সাংবাদিকরা ফিল্ড লেভেলে কাজ করে থাকেন। আইন আদালতের কাছে একজন আসলে সে বিচার পায়, কিন্তু এটা অনেক ফর্মালিটিস মেনটেন করে আসতে হয় এবং অনেক কাঠকর পুড়িয়ে আসতে হয়। তো এটা অনেকটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু সাংবাদিকরা যেহেতু ফিল্ড লেভেলে কাজ করেন, তারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন এবং এটা তাদের দায়িত্ব। আমরা ছোটবেলায়, আমি দুইটা জিনিস খুব মিস করি। এখন আর ওই ধার্মিক মানে ওই কেন্দ্রিক সিনেমা হয় না। যে আমরা যখন সিনেমা বা উপন্যাস পড়তাম, তখন ভারতীয় কিছু উপন্যাস বিশেষ করে ছিল যেখানে নায়কের চরিত্রই থাকতো হচ্ছে সাংবাদিক অথবা ব্যারিস্টার অথবা অ্যাডভোকেট। এই টাইপের চরিত্র নিয়েই কিন্তু অনেক সিনেমা হতো, অনেক উপন্যাস হতো। বাট এখন কিন্তু এই চরিত্রগুলিকে এতটা হাইলাইটস করা হয় না। বা সাংবাদিকতার পেশাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং পেশা। সুতরাং সাংবাদিকরা তথ্য নিয়ে আসবে, এবং তাদের বাংলাদেশের প্রেক্ষাপটকে যদি আমরা চিন্তা করি তাহলে দুইটা জায়গার থেকে আমাদেরকে বলতে হবে যে এই সরকার যথেষ্ট গণমাধ্যম বান্ধব সরকার। যদি এই কথাটা বলা অনেকটা কি বলে আমাদের অভিধানের বাইরে, এই কারণে যে সংবাদপত্র কখনোই সরকারের বন্ধু হইতে পারে না। কিন্তু সরকার যদি সংবাদপত্রের বন্ধু হইতে পারে না, এর অর্থ হচ্ছে যে সংবাদপত্র সরকারের সমালোচনা করে সংবাদ প্রচার করবে। এর অর্থ কিন্তু এই না যে সরকারের সাথে সংবাদপত্রের কি বলে ঝগড়াঝাটি লেগে থাকবে বা সরকার বান্ধব হতে পারবে না।
কারণ সরকার বান্ধব হওয়া, সরকারের বিরুদ্ধে, যেমন আমরা দুজন লয়ার ভালো রিলেশনশিপ মেনটেন করি, একই সময়ে আমরা দুজন ক্লায়েন্টকে করি। ইভেন এমনও হয় যে ওয়াইফ হাজবেন্ড কাপল লয়ার, আমাদের শফিক সাহেবের মতো, দেখা যাচ্ছে দুইজন দুই সাইডের মামলা পাইল, তো ঘরে কিন্তু দুইজন একসাথে, কিন্তু কোর্টে কিন্তু দুইজন দুইজনের বিরোধিতা করছে, এবং সেটা করছে অন দি বেসিস অফ ল। সাংবাদিকতা এবং সরকার দুইজনকে আমরা শত্রু মনে করার কোনো কারণ নেই, এবং এই সরকার যথেষ্ট গণমাধ্যম বান্ধব, সাংবাদিক বান্ধব। কারণ আপনি দেখেন, আমি নিজে অ্যাডকুল লয়ার, লিগ্যাল অ্যাডভাইজার ছিলাম এবং আছি এখনো। আপনি দেখেন যে কয়টা টেলিভিশনকে লাইসেন্স দেওয়া হলো, সংবাদপত্রে লাইসেন্স দেওয়া হলো, এবং সংবাদ প্রকাশের বেলায় কিন্তু তেমন কোনো সেন্সরশিপ নেই। যেগুলি জনস্বার্থ বিরোধী, রাষ্ট্র বিরোধী, সেগুলি ছাড়া অন্য কোনো সংবাদের উপর কিন্তু কোনো সেন্সরশিপ নেই, এবং এটা স্বীকৃত। এই অবস্থায়ও কিন্তু সকল সাংবাদিকরা শুধু মন্ত্রণালয়ে কথা বলছেন, কিন্তু সরকার যে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করছে, বা যে সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে, এবং যে সমস্ত নিউজ প্রকাশ করা হচ্ছে, এই সমস্ত নিউজ প্রকাশ করতে দেওয়া হচ্ছে। এবং টিভি চ্যানেলগুলিতে কিন্তু সবসময় যারা বিরোধী দলের আছে বা যারা ভিন্ন মতাবলম্বী আছে তাদেরকে আনা হচ্ছে, তারাও কিন্তু অবারিতভাবে কথা বলার সুযোগ পাচ্ছে। সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে অবশ্যই সরকার মিডিয়া বান্ধব, অবশ্যই সরকার জনগণের বিবেকের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং কথা বলার স্বাধীনতা, যেটা বাক স্বাধীনতা, সেটাকে অবশ্যই স্বীকার করে। কিন্তু আমি যে প্রসিডিউরটার কথা বলছিলাম, যে থানায় নেওয়ার পরে যেটা হয়েছে এবং আদালতে যা হয়েছে, সেখানেও কিন্তু আমাদেরকে একটু ব্যালেন্স করতে হবে যে আদালতে যখন একটা বিষয় যায়, তখন আদালতকে অবশ্যই ডকুমেন্টস, মামলার বিবেচ্য বিষয়, মামলার অন্যান্য সবকিছু বিবেচনা করে তাকে কাজ করতে হয়। শুধুমাত্র একটা অন্যান্য অনেক জিনিস তাকে দেখতে হয়, এবং অ্যাকিউজডের দিকটা এখান থেকে, মানে রোজিনা ইসলামের বিষয়টা এখানে যেভাবে আসছে, যে তার অসুস্থতা, তার বাচ্চা এবং তার অন্যান্য বিষয়গুলি বিবেচনা করে ডেফিনেটলি আদালত কনসিডার করতে পারত আরো আর্লি, প্রথম দিনে। আরেকটা বিষয় এখানে লিগ্যাল আসছে, যে আপনার যদি জামিন রিমান্ডের আবেদন করা থাকে, তাহলে বেইল দেওয়া যাবে কিনা। এটার জন্য আসলে সুনির্দিষ্ট কোনো আইন নেই, কিন্তু আমাদের সিআরপিসির 167 ধারা যেটা, সেখানে তদন্তের যে ধারাটা, সেখানে কিন্তু পুলিশকে রিমান্ডের যে পাওয়ার দেওয়া আছে, রিমান্ড নেয়ার যে ক্ষমতা দেওয়া আছে, পুলিশ যখন রিমান্ডের আবেদন করে তখন সাধারণত বেইল বিবেচনা করা হয় না যদি রিমান্ডের আবেদন পেন্ডিং থাকে। বাট রিমান্ডের আবেদন যখন নামঞ্জুর হয়, সেদিন কিন্তু ইচ্ছা করলে সে জামিন দিতে পারে, জামিন দিতে তার কোনো বাধা নেই, যদি বেইলেবল হয়, ইভেন নন বেইলেবল হয়। কারণ বেইল দেওয়ার ব্যাপারে এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। অনেক প্রশ্ন জনগণের মনে, যে কেন বেইল দেওয়া হলো না। বেইলটা বেইলেবল অফেন্স হলে অবশ্যই বেইল দিতে হয়। বেইল দেওয়ার মানে এটা তখন যাকে আসামি করা হয়, অ্যাকিউজ করা হয়, তার রাইট হয়ে যায় বেইল পাওয়াটা। আর যদি নন বেইলেবল সেকশনও হয়, তাহলেও কিন্তু 97 অ্যাপ্লাই করে, বিশেষ করে যেখানে মহিলা, অসুস্থতা, অন্য অনেকগুলি গ্রাউন্ড থাকে, সেই ক্ষেত্রে আদালত শুধুমাত্র আইন না, আসামি পক্ষের বক্তব্য বিবেচনায় কিন্তু জামিন কনসিডারেশনে নিতে পারে। কিন্তু যেহেতু বিষয়টা বিচারাধীন এবং একজন বিচারক সেটার দায়িত্বে আছেন, সেই ক্ষেত্রে আমাদেরকে বিচারকের প্রতিও সম্মান দেখাতে হবে, যে নিশ্চয়ই ওনার কাছে এমন কোনো ইনফরমেশন বা এমন কোনো ডকুমেন্ট বা কোনো তথ্য বা উপাত্ত তার কাছে আছে যে কারণে তাকে ভাবতে হচ্ছে। সেটা হলো মানে যখন একটা আদালতে বিচারাধীন একটা বিষয় থাকে, তখন আমাদেরকে এই কনক্লুশনেই যেতে হবে। কারণ সে তথ্য উপাত্ত ছাড়া বা সে আইনের বিভিন্ন দিক বিবেচনা ছাড়া শুধুমাত্র আসামির বিবেচনায় কিন্তু হবে না। আসামির বিবেচনা এবং অপরাধের বিবেচনা, দুইটা জিনিসকে বিবেচনা করেই তাকে জামিন মঞ্জুর করতে হয়। বাট আমি মনে করি এখানে সবকিছু বিবেচনা করে যেন রোজিনা ইসলাম ন্যায় বিচার পায়, সেটা অবশ্যই নিশ্চিত করা দরকার, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। না হলে এই জিনিসটা কখনোই সুখকর বিষয় আমাদের জন্য নিয়ে ধন্যবাদ আসবে না। জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সাথে বেশ কিছু, আমি একটু কমেন্ট শেয়ার করছি। মুমিনুল্লাহ অপু বলছেন গুরুত্বপূর্ণ আলোচনা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের আলোচনা শোনার জন্য। আর অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার আলম উনি বলছেন বেস্ট উইশেস ডিয়ার রেসপেক্টেবল মঞ্জু স্যার এবং ব্যারিস্টার শফিক ভাই।
অসংখ্য ধন্যবাদ সারওয়ার আলম ভাই আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আমাদের অনেকখানি আমরা মনে হয় দর্শকদেরকে পরিষ্কারভাবে একটা ধারণা হয়তো দিতে পেরেছি, কারণ এই ব্যাপারটি নিয়ে অনেকের ভেতরেই অনেক কনফিউশন চলছে। একদিকে প্রতিদিন টিভি চ্যানেলগুলোতে যে কথাগুলো উঠে আসছে সেটা একদিকে, আরেকদিকে হচ্ছে আইন আদালতে কি হচ্ছে, থানায় কি হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে সবাই বেশ বিভ্রান্তির মধ্যে ছিল। তো আমি সেকশন 7টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, ব্যারিস্টার শফিক যদি একটু শুরু করে এবং তারপর মঞ্জু স্যারের কাছে যাব যে তথ্য অধিকার আইনের কিছু এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস রয়েছে যেখানে আমার এই অধিকারটা থাকবে না তথ্যটা পাওয়ার ক্ষেত্রে, সেকশন 7। হ্যাঁ, ওইখানে একটু আমার মনে হয় যে বলে দিলে হবে কি দর্শকরা বুঝতে পারবেন যে যদি এরকম হয় যে এই কোনো একটা ক্যাটাগরির মধ্যে কেউ পড়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আমার ওই জায়গায় ওই তথ্যটা পাওয়ার অধিকার থাকছে না। তো ওই ক্ষেত্রগুলো কি কি সেটা যদি আমরা একটু আলোচনা করি, আমার মনে হয় ভালোই হবে, সুবিধা হবে দর্শকদের জন্য। ধন্যবাদ। আমরা যদি সেকশন 7 এর আগে মঞ্জুর ভাই অনেকটা কনসাইজ করে বলেছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি মনে হয় সেকশন 7টা যদি পড়ি একটু সময় নিয়ে, অনেকের কাছে হয়তো আইনটা নাই, সেটা যদি অ্যালাউ করেন তাহলে আমি হয়তো একটু রিড আউট করতে পারি। সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে সেকশন 6 বলা হয়েছে যে আমাদের তথ্য অধিকার আইনে যে সংবাদ বা তথ্য প্রদান করতে হবে, তথ্য পাওয়ার অধিকার যেটা সেকশন 6 আমরা বলি। আর কিছু কিছু ক্ষেত্রে সেকশন 7 বলছি যে এখানে কর্তৃপক্ষ কিছু কিছু তথ্য প্রদান করতে বাধ্য না। সেই বাধ্য না যেগুলো, সেগুলো আমি তাহলে একটু করে একটু পড়ি। সাথে সাথে বলা আছে এখানে অনেকগুলো সাবসেকশন, একবারে ক্লজ ক থেকে 9 পর্যন্ত। তো কতে হচ্ছে কোনো তথ্য প্রকাশের পরে বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হইতে পারে এইরূপ কোনো তথ্য। খতে আসছে পররাষ্ট্র নীতির কোনো বিষয় যাহার দ্বারা বিদেশি রাষ্ট্রের অথবা আন্তর্জাতিক কোনো সংস্থা বা আঞ্চলিক কোনো জোট বা সংগঠনের সহিত বিদ্যমান সম্পর্ক ক্ষুণ্ণ হইতে পারে এইরূপ তথ্য। গ, কোনো বিদেশি সরকারের নিকট হইতে প্রাপ্ত কোনো গোপনীয় তথ্য। ঘতে আসছে কোনো তথ্য প্রকাশের ফলে কোনো তৃতীয় পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হইতে পারে এইরূপ বাণিজ্যিক বা ব্যবসায়িক অন্তর্নিহিত গোপনীয়তা বিষয়, কপিরাইট বা বুদ্ধিবৃত্তিক সম্পর্কিত আইন, যেটাকে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল বলি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি সাবজেক্ট ম্যাটার বলি। ঘতে আসছে কোন তথ্য প্রকাশের ফলে কোনো বিশেষ ব্যক্তি বা সংস্থাকে লাভবান বা ক্ষতিগ্রস্ত করিতে পারে এইরূপ নিম্নোক্ত তথ্য। এখানে প্রথমত আসছে আয়কর, ভ্যাট ইত্যাদি বিষয়ে। দ্বিতীয়ত আসছে মুদ্রার বিনিময় ও সুদের হার পরিবর্তনজনিত আগাম তথ্য, যে এমন কিছু তথ্য যে হয়তো ব্যাংক মানে টাকার যে রেটটা আর কি, ইন্টারন্যাশনাল রেট বা যেটাই হোক, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে থেকে জানলে পরে হয়তো কেউ টাকা পয়সা আগেই ছেড়ে দিবে, বা এইসব তথ্য কিছু দেওয়া যাবে না। ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান সমূহের পরিচালনা ও তদারকি সংক্রান্ত কোনো আগাম তথ্য, এসবগুলো দেওয়া যাবে না, ওয়েট করতে হবে। চতে আসছে কোনো তথ্য প্রকাশের ফলে প্রচলিত আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হইতে পারে বা অপরাধ বৃদ্ধি পাইতে পারে এইরকম কোনো তথ্য। ছতে আসছে কোনো তথ্য প্রকাশের ফলে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে এই রকমের কোনো তথ্য, সেটাও বাধ্য করা যাবে না প্রদান করার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, কোনো তথ্য প্রকাশের ফলে কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুণ্ণ হইতে পারে এইরূপ তথ্য। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেটা মঞ্জু ভাই একটা কথা বলছে, জাস্ট এই আলোচনার সূত্র ধরে বলতে চাই যে আমাদের দেশের সংবাদপত্র আসলেই আমি মনে করি যে অনেক স্বাধীনতায় ভোগ করে, অফুরন্ত স্বাধীনতা ভোগ করে। তাদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বা প্রদান করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আগে থেকেই কোনো কিছু বলাও হয় না, হয়তো একটা রিজয়েন্ডার প্রকাশ করছে বা এইসব। কিন্তু আমি যতটুকু জানি বাইরের দেশের আইন উন্নত দেশগুলোতে, ইংল্যান্ডের যতটুকু আমি যে মঞ্জু ভাই হয়তো জানবেন, যে কারো ব্যক্তি সম্পর্কে গোপন কিছু বিষয় যদি প্রকাশ করতে চাই তাহলে অন্তত তাকে জানাইতে হবে যে তোমার বিরুদ্ধে এই সত্য ঘটনাগুলো আমি প্রকাশ করতে চাই, যেটা আমার হাতে আসে, হয়তো ঘটনাটা সত্য, তারপরেও ওই ভদ্রলোক যার বিরুদ্ধে আমি সংবাদটা প্রকাশ করতে চাচ্ছি তার কিন্তু কোর্টে গিয়ে একটা যদি ইনজাংশন পাইতে পারে সেই সুযোগটাও তাকে দিতে হবে, যেটা আমাদের প্রবিধানমালাতে আছে, যে 93 সালের প্রবিধানমালা, এখানেও একটা আছে
যে যদি কোনো সংবাদ প্রকাশের করতে গেলে কেউ ক্ষতিগ্রস্ত হইতে চায়, তাকে সেই সুযোগটা দিতে হবে, সময়টা দিতে হবে তাকে, যদি কোনো আনসার দেওয়ার জন্য। কারণ এটা প্রকাশ করলে তার ব্যক্তিগত যে গোপনীয়তা, এটা যদি রক্ষা না হয়, সেটাও কিন্তু মানে এই সাংবাদিকতা পেশার অন্যতম একটা উদ্দেশ্য। সেটা কিন্তু আমাদেরকে, সাংবাদিক ভাই যারা আছেন বা সংবাদপত্র আছে, তাদেরকে কিন্তু এটা রক্ষা করতে হবে। মানুষের যে গোপনীয়তার বিষয়টা, সেটা যাতে সবসময় সংবাদপত্রের মধ্যে প্রকাশের মাধ্যমে যাতে চলে না আসে। এখানে আসলে বিষয়টা আমি মনে করি যে এটা ব্যালেন্স অফ কনভেনিয়েন্স বিষয়টা খুব জরুরি, যে আসলে প্রকাশটা হলে সেটা গুরুত্বপূর্ণ, নাকি প্রকাশ না হলে সেটা ওই ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমার কাছে মনে হয় সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তি সাথে সাথে রাষ্ট্রীয় বিষয়টা তো অবশ্যই জড়িত থাকবে। যে রাষ্ট্রের জন্য একটা সংবাদ যদি কোনো কারণে যদি এখানে আমি বলবো যদি বিব্রতকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়, বা কোনো সম্পর্ক যদি টানাপোড়েনের যদি একটা দিকে যায়, সেদিকেও আমার মনে হয় খেয়াল রাখার বিষয়টা থাকবে। তো যাই হোক, পরবর্তীতে আসছে কোনো তথ্য প্রকাশের ফলে কোনো ব্যক্তির জীবন বা শারীরিক নিরাপত্তা বিপদাপন্ন হইতে পারে, এইরূপ তথ্য প্রকাশ করা যাবে না বা তথ্য প্রদান করতে বাধ্য থাকবে না। আইন প্রয়োগকারী সংস্থার সহায়তার জন্য কোনো ব্যক্তি কর্তৃক গোপনে প্রদত্ত কোনো তথ্য, সেটাও প্রকাশ করা যাবে না। আমি যদি কোনো একটা তথ্য প্রদান করলাম যে এটা গোপন রাখতে হবে, সেটাও ডিসক্লোজ করা যাবে না। আদালতে বিচারাধীন কোনো বিষয়, যেটা আমরা বলি সাবজুডিস ম্যাটার, যেটা রুজিনার বিরুদ্ধে হয়তো বা রিজনার পক্ষে বিপক্ষে যেটাই হোক, আমাদের অনেক ক্ষেত্রে আইনজীবীদের বা অন্য কারো হয়তো আদালত সম্পর্কে প্রশ্ন করা, সেটাও তোলার কোনো স্কোপ নাই, সেই বিষয়টাও এখানে আছে, সেই বিষয়েও কোনো তথ্য দেওয়া যাবে না। তদন্তাধীন কোনো বিষয়ে যাহার প্রকাশ তদন্ত কাজে বিঘ্ন ঘটাইতে পারে, সেটাও করা যাবে না। কোনো অপরাধের তদন্ত প্রক্রিয়া এবং অপরাধীর গ্রেপ্তার ও শাস্তিকে প্রভাবিত করিতে পারে, সেটাও করা যাবে না। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমরা অনেক সময় বলে থাকি মিডিয়া ট্রায়াল, যে একটা হয়তো রোমাঞ্চকর একটা ঘটনা ঘটে গেছে, বা একটা হত্যাকাণ্ড হোক, ধর্ষণ হোক, যেটা আসলে সকল ধরনের হিনিয়াস ক্রাইমই তো মানে কি বলবো, সকল ধরনের ক্রাইমই হিনিয়াস। যে খুন যদি বলি যে একটা খুন শুধু চাঞ্চল্যকর, সেটা বললে হবে না, যে প্রত্যেকটা খুন বা ধর্ষণ সবই কিন্তু ঘৃণার যোগ্য। আমরা বেছে বেছে একটা প্রকাশ করলাম, বা হয়তো একটা তুলনামূলক ভাবে হয়তো লাইট একটা বিষয়কে আমরা খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করলাম, সেটার ভিত্তিতে হয়তো আদালত প্রভাবিত হয়ে যেতে পারে, বা আদালতের সাথে সংশ্লিষ্ট যেসব কর্তৃপক্ষ আছে বা এখানে তদন্তকারী সংস্থা আছে, তারাও প্রভাবিত হয়ে যেতে পারে। সেই বিষয়গুলোও কিন্তু সাংবাদিকদের বা সংবাদপত্রকে কিন্তু কেয়ারফুলি নিতে হবে, যাতে মিডিয়া ট্রায়ালটা কোনো কারণে না হয়, এক পক্ষ যাতে সেক্ষেত্রে অবিচার কোনো কারণে না পায় আর কি। কারণ প্রত্যেকটা এরকমের ঘটনাই তো আসলে সমান চোখেই দেখা উচিত, একটা বিষয় না শুধু। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনায় হয়তো ঘটছে, একটা হয়তো সামনে চলে আসছে, সেই বিষয়টাই হয়তো প্রকাশিত বেশি হচ্ছে, সেটার উপরে হয়তো ট্রায়ালের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাও আর কি খেয়াল রাখতে হবে এবারে সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে এবং তথ্য প্রদানের ক্ষেত্রে। তারপরে আইন অনুসারে কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে এইরূপ তথ্য, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরে হয়তো একটা তথ্য প্রদান করতে হবে, তার আগে যাতে না হয়, সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। কৌশলগত ও বাণিজ্যিক কারণে গোপন রাখা বাঞ্ছনীয়, এইরূপ কারিগরি ও বৈজ্ঞানিক গবেষণালব্ধ কোনো তথ্য। এই বিষয়টাও হয়তো মামলার ক্ষেত্রে যেটা চলে আসছে, কোনো ক্রয় কার্যক্রম সম্পূর্ণ হইবার পূর্বে বা উক্ত বিষয় সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট ক্রয় বা উহার কার্যক্রম সংক্রান্ত কোনো তথ্য। অর্থাৎ সরকারি যে ক্রয় সংক্রান্ত নীতিমালা, যখন একটা কি বলে এটা নিলাম বিজ্ঞপ্তি, বা আমরা যেটা বলি যে এখানে পার্চেজ, যেটা সরকারি, যে তখন একটা প্রক্রিয়ার মাধ্যমে তো এটা যায়। তো সেই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার আগে যাতে কোনো ধরনের তথ্য উপাত্ত এটা যাতে ডিসক্লোজ না হয়, সেই বিষয়টাও খুব ইম্পর্টেন্ট, এবং সেটা প্রকাশ করা যাবে না। এরপরে আসছে জাতীয় সংসদের বিশেষ অধিকার হানির কারণ হতে পারে এরকম কোনো তথ্য। এরপরে কোনো ব্যক্তির আইন দ্বারা সংরক্ষিত গোপনীয় তথ্য, পরীক্ষার প্রশ্নপত্র বা পরীক্ষায় প্রদত্ত নম্বর পরিকল্পিত আগাম তথ্য, মন্ত্রী পরিষদ বা ক্ষেত্রমত উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনীয় সারসংক্ষেপ, আনুষঙ্গিক দলিলাদি এবং উক্তরূপ বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত সংক্রান্ত তথ্য। এগুলোই আসলে মূলত যে বিষয়বস্তু, যে তথ্যগুলো সরকারি কোনো কর্তৃপক্ষ
বা অন্য কোনো কর্তৃপক্ষ তারা প্রদান করতে বাধ্য না। সেটা কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠান, সংবাদপত্র বা সাংবাদিক কারোর জন্যই সেটা ওইভাবে প্রযোজ্য হবে না। এটা যে কোনো ছিল কর্তৃপক্ষের আমাদের বেলায় এটা বলা হয়েছে যে এই ধরনের কোনো ইনফরমেশন যদি এই ধরনের ইনফরমেশন যদি চাওয়া হয় তাহলে সেটা দিতে বাধ্য থাকবে না। আর আমি একটু মঞ্জু স্যারের কাছে, আমার মনে হয় ব্যারিস্টার শফিক আপনি খুব ডিটেইলে বলার কারণে আমার মনে হয় এটা তো রেকর্ডেড থাকবে, পরবর্তীতে জেনে নিতে সুবিধা হবে অনেকেরই, কারণ আইনের ডিটেইল সবগুলো সেকশন সম্পর্কে তো সবার ধারণা থাকে না। আমি একটু প্রসিডিউরের ব্যাপারে যদি যাই মঞ্জু স্যারের কাছে, যে এর পরের সেকশনে কিন্তু বলা হচ্ছে তথ্য প্রাপ্তির অনুরোধ, মানে আমি তথ্যটা যে পাবো সেটারও একটা প্রসিডিউর রয়েছে, বা আমি যদি একটা তথ্য জানতে চাই সেটাও আমাকে একটা প্রসিডিউরের ভিতর দিয়ে যে একটা অ্যাপ্লিকেশন করে তারপরে আমাকে সেই তথ্যটা চাইতে হবে। এবং সেকশন 9 বলেছে যে তথ্য প্রদানটা কিভাবে হবে, সেটা ওই যে কর্তৃপক্ষের কাছে আমি তথ্য চাইবো সে এই ব্যাপারে যদি স্যার আপনি একটু বলেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষেই চলে এসেছি, আমরা শেষও করব। সো ওভারঅল এরকম এটার উপরে যদি কিছু বলেন তাহলে পরে আমার মনে হয় একটা ফুল ফ্লেজেড একটা ধারণা দর্শকরা পাবেন। জি, দর্শকদের সুবিধা আসলে এই সাধারণত টক শোতে এভাবে আলোচনা করতে গেলে সুবিধা হয় যে দর্শকরা একদম প্রতিটা বিষয় সম্পর্কে জানতে পারলেন যে কোন কোন বিষয়গুলি প্রকাশ করা যাবে, কোন কোন বিষয়গুলি প্রকাশ করা যাবে না। আমাদের ব্যারিস্টার শফিক খুব ভালো করে বলেছে এবং সে কিছু কিছু এক্সাম্পল নিয়ে আসছে যে কোন কোন বিষয়গুলি আসলে প্রকাশ করা যাবে না। এখন এইখানে যে বিষয়টা আসছে, আমাদের মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় উনি বলেছেন যে বিশেষ করে এখন যে সেন্সিটিভ সময় যাচ্ছে যে আমরা টিকা কোত্থেকে পাবো, কিভাবে পাবো, বিশেষ করে ইন্ডিয়া সাব বলে দিয়েছে যে তারা অ্যাস্ট্রাজেনেকার যে টিকা সেটা ডিসেম্বরের আগে দিতে পারবে না। সো আমরা হন্যে হয়ে কিন্তু চায়না এবং রাশিয়া দুটো রাষ্ট্র থেকে আনার জন্য খুঁজছি, এবং চায়নাও আমাদেরকে টিকা দিতে চাচ্ছে। এখানে আপনারা জানেন যে চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া এই তিনটার ক্ষেত্রে আমাদেরকে অনেক জিও পলিটিক্স মেনটেন করতে হয়। এটা কিন্তু বিষয়টা খুব ইজি না, কারণ যারাই টিকা দিচ্ছে তারা শুধুমাত্র টাকার বিনিময়ে দিচ্ছে। অনলি কনসিডারেশন ইজ নট দ্য প্রাইস। এখানে কে কার বন্ধু, আমরা কার সাথে চলছি, কার সাথে চলবো, বা কে, কারণ টিকার প্রাইস কিন্তু অনেক বেশি থাকে, অথবা অনেক সময় সরকার এমনও করে যে যে টিকার যে প্রাইস আছে তার থেকে অনেক কম প্রাইসেও তারা টিকা দিতে রাজি আছে যদি আপনি সম্পর্ক মেনটেন করেন, যে না আমি এতদিন পর্যন্ত তোমার সাথে এই সম্পর্ক মেনটেন করব। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু তিনটা জিনিস চলে আসতেছে। একটা হচ্ছে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের, এবং সেই রাষ্ট্রগুলি যথেষ্ট শক্তিশালী রাষ্ট্র। চায়নাও এখন বিশ্বের আপনার সুপার পাওয়ারদের একটা, রাশিয়াও সুপার পাওয়ারদের একটা, সেই তুলনায় আমরা কিন্তু অনেক ছোট একটা রাষ্ট্র। সো আমাদেরকে এখানে চলতে হয় কিন্তু স্ট্র্যাটেজি মেনটেন করে। সো আমাদেরকে বিশেষ করে এই টিকা আমদানির ক্ষেত্রে ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া তিনটা রাষ্ট্রের সাথে কিন্তু স্ট্র্যাটেজি মেনটেন করে আমাদেরকে টিকা আনতে হচ্ছে। শুধু টাকা আছে টিকা নিয়ে আসবো এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। এটা হলো প্রথম কথাটা। মাননীয় মন্ত্রী কিন্তু বলেছেন যে আমাদের এখানে টিকা বিষয়ক জিনিস ছিল যে তথ্য প্রকাশ হলে হয়তোবা আমরা টিকা আনতেও পারতাম না। এখন এখানে শফিক যে ধারাটা উল্লেখ করেছে, তো যে কোনো ক্রয় কার্যক্রম সম্পন্ন হবার পূর্বে বা উক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট ক্রয় ব্যবহার কার্যক্রম সংক্রান্ত কোনো তথ্য, এটাও আছে। এর উপরেও যেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে আছে, দুই রাষ্ট্রের সম্পর্কের ব্যাপার আছে, সবগুলিকে একসাথে করলে এই ব্যাপারে সরকার তথ্য দিতে বাধ্য না। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই তথ্যটা নিতে হয়, আপনি যেটা বলেছেন, তাহলে 8 এবং 9 এখানে বলা হয়েছে যে আবেদন করতে হবে, আবেদন করার পর আবেদনপত্র গ্রহণ করবে, গ্রহণ করে তাকে জানিয়ে দেওয়া হবে, এবং এই অ্যাপ্লিকেশন পাওয়ার পরে 24 দিন, কোনো কোনো ক্ষেত্রে 30 দিন, কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে তারা তথ্য দিতে বাধ্য। এখন যদি আমরা ইনস্ট্যান্ট ঘটনাতে আসি, তাহলে যদি এই ফর্মালিটিস ফলো না করে একজন যদি সোর্সের মাধ্যমে কোনো তথ্য এনে পত্রিকায় প্রকাশ করে, এবং পত্রিকা কর্তৃপক্ষও কিন্তু কালকে একটা ডিফেন্স তারা বলেছে যে যদি এই ধরনের তথ্য আমাদের কাছে আনা হতো তাহলে এই যে আমরা প্রকাশ করে দিতাম তা কিন্তু না, আনার পরেও আমরা এটাকে যাচাই বাছাই করে সরকারের ভাবমূর্তি, সরকারের স্ট্র্যাটেজিক পলিসি, সরকারের বৈদেশিক পলিসি এই সংক্রান্ত বিষয়গুলি আমরা
বিবেচনা করেই কিন্তু আমরা একটা নিউজ করে থাকি। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমি যেটা বললাম যে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র বলেন, সেটা তন্ত্রের দিকে যদি আমরা নাও যাই, আমরা যদি শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে থাকি অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা যার টেবিলে এই ফাইলটা ছিল, আপনি যদি তার কথাও চিন্তা করেন, সে যদি তার ব্যক্তি, আমরা জানি না এখানে কি ঘটেছে, ধরেন তার অনেক সময় বলা হচ্ছে যে যদি এত ইম্পর্টেন্ট ফাইল হবে তাহলে এইটা কেন পিএস এর রুমে বা টেবিলে ওপেন থাকবে। এখন আমি ওইটার সাথে একমত যে কেন এটা টেবিলে থাকবে, কিন্তু এর সাথে আবার দ্বিমত করারও সুযোগ আছে যে এটা নিয়ে যেহেতু কারেন্ট আলোচনা চলছে, হয়তোবা কারেন্ট আলোচনা যেহেতু চলছে, সুতরাং কারেন্ট আলোচনায় এই ফাইলটা সে ওরকম জায়গায় না রেখে হয়তো তার টেবিলে অথবা তার কি বলে ড্রয়ারে রেখেছে, সেই ড্রয়ার থেকে হয়তো সোর্স তাকে বের করে দিয়েছে বা ইত্যাদি ইত্যাদি, এরকমও হতে পারে। এখন যদি না দেওয়া হয় তাহলে এই আইনে কিন্তু তার বিরুদ্ধে অপরাধের কোনো কিছু বলা নাই। এই আইনে যেহেতু অপরাধের কোনো কিছু বলা নাই, তাহলে কি হয় যে ইনফরমেশন নিলে তার বিরুদ্ধে কিন্তু এই আইনে কোনো মামলা হয় না, যার ফলে মামলা করতে গেলে তাকে অন্য আইন, তাকে পেনাল কোড বা কি বলে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টস, এগুলি তাকে এনে মামলা পেনাল করে এবং অন্য আইনের দ্বারস্থ হয়ে মামলা করতে হয়েছে এবং এই ঘটনাটাকে সে আইনে ফেলে করতে হয়েছে। এখন লিগ্যাল আর্গুমেন্টস করার কিন্তু আমাদের অনেক সুযোগ রয়ে গেছে। যে কোনো মামলা হলে পরে মামলাকে তার, কালকে একজন উপস্থাপিকা প্রশ্ন করতেছিলেন যে আগামীকালকে ইচ্ছা করলে আদালত মামলাটাকে বাতিল করে দিতে পারবে। আপনাকে ধারণা করতে হবে যে মামলা যদি রাইটলি রংলি ভুল ধারা বা যে কোনোভাবেই হোক না কেন, যখন মামলা হয়ে যায় তখন তাকে একটা প্রসিডিউর মেনটেন করতে হয়। চার্জ ফ্রেম হবে, চার্জশিট দেওয়ার ক্ষেত্রে ফাইনাল রিপোর্ট, যদি মামলা কোনো এলিমেন্টস না থাকে, এলিগেশন না থাকে, সেকশন না থাকে, পুলিশ কিন্তু সেক্ষেত্রে, যেহেতু এখন মামলা তদন্তের জন্য ডিবিতে গিয়েছে, ডিবি কিন্তু ফাইনাল রিপোর্ট দিতে পারে। যদি তারা প্রমাণাদি পায় তারপর কিন্তু আদালতের চার্জ ফ্রেমের মাধ্যমে বিচার হবে, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিলে মামলাটা ডিসচার্জ হতে পারে। তারপরেও যদি এলিমেন্টস থাকে তখন ট্রায়ালে যেতে পারে, সে অ্যাকুইটাল হতে পারে, ইত্যাদি ইত্যাদি। যখন একটা মামলা হয় তখন মামলার প্রসিডিউরটা মিনিমাম ফলো করে যেতে হয়। বাট হ্যাঁ, এখানে সাংবাদিক সমাজ থেকে দাবি উঠেছে মামলা প্রত্যাহার করতে হবে ইত্যাদি ইত্যাদি। সেগুলি সরকারের বিষয়, সরকার চিন্তা করে দেখবে যে যদি এখানে হেনিয়াস কিছু না থাকে বা যে আমরা ইনফরমেশনের কথা বললাম যে ইনফরমেশন এই ধরনের কিছু না হয়, অথবা যদি সেটা কোনো ব্যক্তিগত কারণে হয়ে থাকে, যদি তদন্তের পর যে জিনিসটা বের হয়ে আসবে, আমরা কিন্তু ভিতরের ঘটনা কোনোটাই আমরা জানি না এখন পর্যন্ত, যা আসছে অসমর্থিত সূত্রে আসছে। নির্দিষ্ট সূত্রগুলি আদালতে যাবে, আদালতের বিবেচনায় যেটা হবে সেই প্রসিডিউর কিন্তু তাকে মেনটেন করে আসতে হবে, আমরা যে যাই বলি না কেন। আর বাকিটা হচ্ছে সরকার চিন্তা করবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় চিন্তা করবে যে তারা এটাকে কিভাবে সলিউশন করবে। কিন্তু যখন মামলা আদালতে হবে, আদালত তার প্রসিডিউর মেনটেন করেই কিন্তু আদালতকে চলতে হবে। আদালতকেও হিউম্যানিক্যালি বা ইমোশনালি করতে পারবে না। আদালতের যে পাওয়ারটুকু আছে তার জামিনের বেলায় ডিসক্রিশনারি পাওয়ার ব্যবহার করে যত দ্রুত সম্ভব তার জামিনের ব্যবস্থা করে তার মুক্তির ব্যবস্থা করতে পারে, আইন এবং বিধিমালা অনুসরণ করে। আর তথ্য পাওয়ার জন্য এবং না পাওয়ার জন্য আমি যেটা বললাম যে আমাদের এই আইনে যা বলা আছে, একজন সাংবাদিক হয়তো টোটো এই আইন ফলো করলে সব তথ্য তার পক্ষে পাওয়া কখনোই সময় মতো সম্ভব না, তাকে সোর্সের মাধ্যমে তথ্য নিতে হবে। যেটা আপনি পড়ে শোনালেন যে সেখানে এই আইনে যে চারটার কথা বলা, উদ্দেশ্যের কথা বলা হয়েছে, সোর্সের ব্যাপারে কিন্তু আরো অনেকগুলি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। স্পেশালি আমরা এখন যেটা দেখছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি, এই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এটা এখন যে কোনো অ্যাঙ্গেল থেকেই বলা হোক না কেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এই কোভিড সিচুয়েশনে যেরকম দক্ষতার পরিচয় দিয়েছে ঠিক তেমনি অদক্ষতারও প্রচুর পরিচয় দিয়েছে। এই কোভিডকালীন সিচুয়েশনে আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা মন্ত্রী মহোদয় আছেন এবং তার নিচেও যারা আমাদের সচিব বা আমলাতান্ত্রিক যারা রয়েছেন বা আমলা শ্রেণীগত যারা রয়েছেন, তাদেরকে যথেষ্ট সচেতন হওয়া উচিত এটা হ্যান্ডেল করার ক্ষেত্রে। অনেকের কিন্তু বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা দরকার ছিল, যেটা আমি বললাম যে আপনি যখন ডিল ছুড়ে দেন, আপনি যখন একটা মামলা করে ফেলেছেন তখন কিন্তু কালকে হঠাৎ করে মামলা উদ্যোগ করে নিয়ে আসতে পারছেন না, একটা প্রসিডিউর মেনটেন করে আসতে হচ্ছে। সো সেই ক্ষেত্রে এটা হ্যান্ডেল করার ব্যাপারটা, যেটা আরেকজন প্রশ্ন করলো যে 5 ঘন্টা তাকে আটকিয়ে রাখা হয়েছে, এই যে বিষয়গুলি, অথবা তার গায়ে হাত দেওয়া হয়েছে, যদি এই ধরনের কোনো বিষয় হয় ডেফিনেটলি সেটা দুঃখজনক ঘটনা, সেটা ন্যাক্কারজনক, সেটা আমরাও সাপোর্ট করি না কখনোই। বাট এই হ্যান্ডেলিং করতে যে সরকারের যেন
অব্যবস্থাপনা ধরা না পড়ে, বা যে মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তারও যেন অব্যবস্থাপনা ধরা না পড়ে, তারাও যেন স্মার্টলি বিষয়টাকে হ্যান্ডেল করতে পারেন। একটা কথা আমরা বলি, সাপও না মরে লাঠিও না ভাঙ্গে, এরকম একটা পরিস্থিতি তৈরি করে বিষয়টাকে হ্যান্ডেল করলে হয়তো বা আরো ভালো হতো। যে শুধুমাত্র তাকে মামলা করেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এরকমটি না। প্রেস কাউন্সিল রয়েছে, আরো বিভিন্ন কর্তৃপক্ষ ছিল, সাংবাদিকদের বিভিন্ন অথরিটি ছিল, বা আরো অন্যান্য ভাবেও বিষয়টাকে হ্যান্ডেল করা যেত। বাট যাই হয়েছে, আমরা সবসময় চাইবো যে রোদেনা ইসলাম যেন ন্যায় বিচার পান। ডেফিনেটলি দেশের আমাদের বিচার বিভাগ এবং আমাদের যে গণমাধ্যম, সেই গণমাধ্যম ছাড়াও রাষ্ট্রকে চলা সম্ভব না। গণমাধ্যমকে আমরা ফোর্থ স্টেট বলে থাকি। তো গণমাধ্যমের স্বাধীনতা আমাদের দেশে যথেষ্ট রয়েছে এবং গণমাধ্যম সেই স্বাধীনতা ভোগ করছে। এবং আমাদের টিভি চ্যানেলগুলির দিকে যদি আমরা দেখি, এবং আপনারা যদি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সংবাদপত্র তাদের কথাও চিন্তা করেন, সব সংবাদপত্রই কিন্তু সব ধরনের সংবাদ প্রচার করতে পারছে। কিছু বিষয় চলে আসছে যে সরকার থেকে কোনো সেন্সরশিপ নাই, যদি থেকে থাকে মালিকদের পক্ষ থেকে সেন্সরশিপ রয়েছে, কারণ মালিকরা আবার সরকারের অনুগ্রহ চায় ইত্যাদি ইত্যাদি। বাট এই 2 দিনে যে বিষয়টা হয়েছে, যে আমরা কিন্তু মিডিয়াকে এই পর্যন্ত আমরা সবসময় শ্রদ্ধা করি, সমীহ করি, কারণ তারা সত্যটাকে নিয়ে আসে। বাট আপনি কয়দিন আগে একটা স্ট্যাটাস দেখছেন আমাদের সলিমুল্লাহ স্যার, যাকে আমরা খুব বিদগ্ধ জন বলে জানি, উনি কিন্তু বলেছেন যে এখন সাংবাদিকরা সত্য কথা বলে না, এখন কি বলে, জনগণ সত্য কথা বলে, সাংবাদিকরা জনগণের কাছ থেকে সত্যটা গ্রহণ করে বা তারা চোখ থাকে। একটা বিষয়কে কেন্দ্র করে, আমি এটা বলতে চাচ্ছি না, বিষয়কে কেন্দ্র করে এই ধরনের আলোচনা হয়েছে। তো উপর্যুপরি পাশাপাশি 2টা ঘটনা ঘটাতে আমরা যে বিষয়টা বলতে পারি, যে সংবাদপত্র বিষয়ক যে আলোচনা মিডিয়াতে, যে সংবাদপত্রে কতটুকু স্বাধীনতা আছে, কতটুকু স্বাধীনতা নাই, কতটুকু সেন্সরশিপ আছে, কতটুকু নাই, এবং সাংবাদিকদেরকেও কি কি আইন নিয়ম কানুন মেনে চলতে হবে, এবং একটা বিষয়ে যখন মামলা মোকদ্দমা হয়ে যায় তখন আইন আদালত কিভাবে পরিচালিত হয়, সেটা যার বিরুদ্ধেই হোক না কেন, এই বিষয়গুলি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। কারণ আমরা এটা যেন কোনোভাবেই মনে না করি যে আমলা কিছুই না, বা আমলাদেরকে বাদ দিয়ে দেশ চলবে, সেটাও কিন্তু সম্ভব না। আমাদেরকে আমলাদেরকে বিবেচনায় রাখতে হবে, আমাদেরকে সাংবাদিকদেরকেও বিবেচনায় রাখতে হবে, আমাদেরকে বিচার বিভাগকেও বিবেচনায় রাখতে হবে। এখন যেহেতু এই 3টে বিভাগের হাতে বিষয়গুলি রয়েছে, তাদেরকে আইনানুগ ভাবে রোদেনা ইসলামের ন্যায় বিচার নিশ্চিত করে সে যেন কোনোভাবে অন্যায়ের সম্মুখীন না হয়, এবং সরকারের জন্য যেন কোনোভাবে এটা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয়, আশা করি আমরা। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। এই কমেন্টটা একটু পড়ি। তাহমিদা আপা, উনি আমাদের মোটামুটি নিয়মিত দর্শকই বলা চলে। আপা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তিনি বলছেন, আসসালামু আলাইকুম সকলকে, আমি একটি প্রশ্ন করছি মঞ্জু স্যারকে। প্রশ্নটি হলো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন কি চুক্তি ছিল যা দেশের জন্য ক্ষতিকর, যেহেতু এই চুক্তিটি কোভিড-19 টিকা বিষয়টি কি সরকারের জন্য পজিটিভ হলো? আমার মনে হয় উনি বোঝাতে চেয়েছেন যে রোজিনা ইসলাম এমন কি ক্ষতিকর চুক্তি পেয়েছিলেন যার জন্য তার এগেইনস্টে মামলা করতে হলো, মানে কি এমন ক্ষতিকর চুক্তি থাকতে পারে? কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলের জন্য ফ্রি বা উন্মুক্ত টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন, যা বিশ্বের অনেক ধনিক দেশগুলো পারছে না। তারপর তিনি বলেছেন, খুব সুন্দর আলোচনা, মঞ্জু স্যারের আলোচনা তো সবসময় শুনি, অতুলনীয়। ব্যারিস্টার শফিক সাহেবও ভালো বলেছেন। দুজনকেই ধন্যবাদ তাদের অত্যন্ত মূল্যবান, গুরুত্বপূর্ণ, আন্তরিক আলোচনার জন্য। আর যারা শুনছেন সকলেই উপকৃত হবেন, কারণ এই প্রথম কোনো সাংবাদিককে নিয়ে এই রকম ঘটনা ঘটেছে। অসংখ্য ধন্যবাদ তাহমিদা আপা আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য। স্যার, আপনাকে যে প্রশ্নটা করেছে আমার মনে হয় উনি তো উত্তর পেয়েছেন, আপনি এতক্ষণ যে বলেছেন, তারপর যদি অল্প করে একটু অ্যাড্রেস করেন। জি না, এখানে বিষয়টা কিন্তু এইটা না যে সরকারের চুক্তিতে এমন কি ক্ষতি করছিল, বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে মাননীয় মন্ত্রীর বক্তব্য থেকে যেটা আসছে, যে এখানে টিকা সংক্রান্ত ইনফরমেশন ছিল, সেটা এই মুহূর্তে প্রকাশ পেলে আমাদের স্ট্র্যাটেজিক প্রবলেম ছিল, হয়তো আমরা টিকা নাও পেতে পারতাম। এটা ওনার বক্তব্য থেকে আসছে। বিষয়টা একান্তই সাবজুডিস, এবং কোন বিষয়টা উনি করতে চেয়েছিলেন সেটা কিন্তু আদালতে দাখিল করা হয়েছে। এবং গতকালকে আমি দেখলাম যে ফিরিস্তি আকারে ওখানে 4টা ডকুমেন্টস আনা হয়েছে, বাট এই 4টা ডকুমেন্টসের কোনোটাই কিন্তু যে আইনে মামলা হয়েছে এই মামলায় পড়ে না। বাট হ্যাঁ, ডেফিনেটলি আজকেও হয়তো কোনো ডকুমেন্টস দেওয়া হয়েছে আদালতে, এবং সেগুলি বিচার বিবেচনা করার জন্যই কিন্তু আগামী রোববার আদেশের জন্য রাখা হয়েছে। তো আমরা দেখি আর কি কি কাগজপত্র এখানে আসে, আসলে পরে বলা যাবে যে আসলে যেহেতু সাবজুডিস ম্যাটার,
এবং ডকুমেন্টস গুলি আদালতের বিবেচনাধীন। আমরা দেখেন সুপ্রিম কোর্টের কিন্তু অনেক কাগজ দেই। দুইটা বিষয় আমি এখানে বলি যে আমরা আদালতের কোনো মন্ত্রণালয়ের কোনো আদেশের যখন ফটোকপি আদালতে দাখিল করি, আমরা প্রথমেই মাথায় আসে যদি আদালত জিজ্ঞেস করে আপনি কপিটা কোথায় পেলেন বা কিভাবে পেলেন, আমার কাছে কিন্তু উত্তর নাই। আমরা যখন এগুলি পারমিশনের জন্য দেই তখন আমরা বলি সামহাউ পিটিশনার কালেক্টেড দ্য কপি, মানে একদিকে সেরে ফেলি। বাট আমি ব্যক্তিগতভাবে এক মামলায় আমাদের অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল সাহেব মুরাদ রেজা ভাই ছিলেন, উনি স্পেসিফিক্যালি প্রশ্ন করেই বসলেন যে এই কাগজ তো ওনার পাওয়ার রাইট নাই, উনি কিভাবে পেল। সো ডেফিনেটলি এম্বারেসিং কোয়েশ্চেন যে আসলে তো আমি এটা পেতে পারি না। তখন ওই আমাদের যেটা আমরা নর্মালি লিখে থাকি যে সামহাও আমি এটাকে কালেক্ট করেছি, তো সামহাও কালেক্ট করে কিন্তু আমরা এটাকে দিচ্ছি। আর আরেকটা হচ্ছে যে এমন অনেক বিষয় থাকে যে বিষয়গুলি আমরা বা রাষ্ট্রপক্ষ আদালতকে সরাসরি অ্যানেক্সার আকারে বা প্রত্যক্ষ দলিল হিসাবে কিন্তু আমরা দেই না। অনেক সময় গোপনীয়ভাবে একটা প্যাকেটে করে আমরা আদালতকে দেই যে মাইলর্ড এটা শুধু আপনার জন্য, আপনি দেখে আবার, বিশেষ করে সরকারের পক্ষ থেকে যখন কোনো প্রাইভেট ডকুমেন্টস দেখানো হয়, এটাই কিন্তু সিক্রেসির মানে। আর আরেকটা কমন জিনিস আমি বলি, সেক্রেটারিয়েট মানেই হচ্ছে সিক্রেসি। আপনার সিক্রেট স্যাক যদি এখানে কাজে লাগুক বা না লাগুক, বাট সেক্রেটারিয়েটের মিনিংটাই হচ্ছে সিক্রেসি। আর আমাদের মন্ত্রীরা কিন্তু এখন পর্যন্ত, কালকে একজন আমেরিকার কথা বলতেছিলেন যে তারা শপথ নেন হচ্ছে আমরা কোনো কিছুই গোপন রাখবো না, সব প্রকাশ করে দিব। কিন্তু আমাদের দেশের সংবিধান এবং আমাদের দেশের আইন কিন্তু এখন পর্যন্ত ওইভাবেই রাখা আছে যে আমাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং জনগুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রকাশ করতে পারবো না। এটা আমি যতদূর জানি শুধুমাত্র আমাদের সচিবালয় না, সচিবালয়ের বাইরেও আমরা যারা গুরুত্বপূর্ণ কর্পোরেট অফিসে জব করি বা আমাদের যারা কর্পোরেট অফিসারদেরকে কিন্তু তা মেনটেন করতে হয়। ইভেন আমার নিজেকে বিভিন্ন ম্যানেজার, বিভিন্ন জিএম এর বিরুদ্ধে মামলা ফাইল করতে হয়েছে যে আপনার কোম্পানির যে গোপন রেসিপি আছে, এটা গার্মেন্টস রিলেটেড হোক, এটা খাবার রিলেটেড হোক, এটা আপনার মেডিসিন রিলেটেড হোক, যে আপনি এই কোম্পানিতে আপনি শিখলেন যে একটা মেডিসিন কিভাবে তৈরি করা হয়, আপনার সাথে চুক্তি আছে আপনি 10 বছর যেতে পারবেন না, এবং এই কোম্পানির ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটাকে আমরা বলি, অথবা একটা মেডিসিন উৎপাদনের যে ক্রাইটেরিয়া গুলি আছে সেটা আপনি অন্য কোম্পানিকে দিতে পারবেন না। সে এই অবস্থায় যদি সে চাকরি ছেড়ে চলে যায়, আমরা কিন্তু তার বিরুদ্ধে মামলা করে দিই স্টেট যে না আপনি যেতে পারবেন না, বা এই ইনফরমেশন যদি আপনি বলেছেন শেয়ার করবেন না, কিন্তু আপনি ওই কোম্পানিতে যখন জয়েন করবেন তখন যে শেয়ার করবেন না সেটা কিন্তু না। এটা শুধুমাত্র সরকারের না, এটা কিন্তু কর্পোরেট লেভেলেও বিভিন্ন সংস্থা, বেসরকারি সংস্থা পর্যন্ত কিন্তু এই সিক্রেসি মেনটেন করতে হয়। কারণ এটা এই আইনে যেটা আছে যে একজন ব্যক্তিগত গোপনীয়তা যেটা আছে সেটাও কিন্তু আপনাকে রক্ষা করতে হচ্ছে। তো একজন সাংবাদিকের কিন্তু এটা আমরা শুধু রোজিনা ইসলামকে নিয়ে বা এই ঘটনার প্রেক্ষিতে বলছি না, আমরা আজকের যে আলোচনাটা করলাম সেটা কিন্তু সার্বজনীন, মানে সবাই যাতে এই বিষয়টার উপরে আলোকপাত করতে পারে যে কাকে কি মানতে হবে। আমরা দেখতেছি যে আসলে সেরকম আইনে যেভাবে বলা হচ্ছে সেরকম রাফ এন্ড টাফ কিছু বলা হয় নাই। শুধু 6 ধারায় বলা হচ্ছে কি প্রকাশ করবে, 7 ধারায় বলা হচ্ছে কি প্রকাশ করবে না, 8-9 ধারায় বলা হচ্ছে কিভাবে তথ্যটা সংগ্রহ করতে পারবে। কিন্তু যদি এর বাইরে যেয়ে কেউ সেই তথ্য সংগ্রহ করে তাহলে কি অপরাধ হবে বা কোন আইনে অপরাধ হবে এটা কিন্তু এখানে বলা নাই। যদি বলা না থাকে তাহলে রিলেভেন্ট ল যেটা হবে সেই আইনে হবে। এখন এই যেহেতু 50 বছরের প্রথম একটা ঘটনা ঘটলো, এটা আমাদের জন্য কিন্তু টেস্ট কেস আমরা বলবো। তো টেস্ট কেসের পরে এখানে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে জিনিসগুলি নিয়ে যাবে মামলা প্রমাণ করার জন্য, এবং রোজিনা ইসলাম যে জিনিসগুলি তার ডিফেন্সে কাজে লাগাবে, সবগুলি কিন্তু সাংবাদিকতার জগতে বলেন, আমাদের আইনের জগতে বলেন, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হবে। আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। এবং আমরা শেষবারের মতো আবার বলছি যে আমরা অবশ্যই এখানে চাইবো রোজিনা ইসলাম যেন ন্যায় বিচার পায় এবং সাংবাদিকতা যেন কোনোভাবেই হুমকির সম্মুখীন না হয়। সাংবাদিকরা যেন তাদের সংবাদ সংগ্রহের বেলায়, অনেকে এটা আশঙ্কা করছে যে এটা রোজিনা ইসলামের বিরুদ্ধে একটা মামলা না, এটা হচ্ছে পুরো সাংবাদিক সমাজের বিরুদ্ধে একটা অবস্থান, যে অবস্থান দ্বারা সংকেত দেওয়া হলো যে তোমরা ইচ্ছা করলে যে কোনো সময় মন্ত্রণালয়ে ঢুকে বা যেভাবেই ইচ্ছা সেভাবেই তোমরা সংবাদ সংগ্রহ করতে পারবে না। আমার মনে হয় না যে এখানে এত বড় দূরভিসন্ধি আছে। এটা একটা ঘটনাই উল্লেখ করতে হবে যে এটা একটা ঘটনার জন্য ঘটেছে। কারণ যে সমস্ত সাংবাদিকরা সচিবালয়ে বিট করে থাকেন তারা অবশ্যই সচিবালয়ে যাবেন এবং তারা সব মিনিস্ট্রিতেই সংবাদ সংগ্রহ করে থাকেন। স্পেশালি আমাদের তথ্য মন্ত্রণালয় এখানে মিডিয়েটর হিসেবে কাজ করে আমরা জানি।
যে সাংবাদিকরা অন্য যাই করেন না কেন তথ্য মন্ত্রণালয় তাদের দেখভাল করে থাকেন। সো এবং এই মামলার ক্ষেত্রেও তারা কিন্তু অনেকাংশে তথ্য মন্ত্রণালয়কে মেডিয়েটর হিসেবে মানতে চেষ্টা করছে, এবং আমার মনে হয় সব পক্ষ মিলে এটার একটা সুষ্ঠু সমাধানে আসবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। জি, নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ স্যার। ব্যারিস্টার শফিক, শেষ কিছু যদি বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমরা অনুষ্ঠান শেষ করব। থ্যাংক ইউ। একটা বিষয় শুধু আমি অ্যাড করতে চাই এখানে, যেটা মঞ্জু ভাইয়ের কাছে তথ্য পেলাম, যে এখানে তারা জব্দ তালিকায় কিছু কিছু ডকুমেন্ট যেগুলো ওই মানে যে কোশ্চেনেবল, যেটা আসলে ওটা তো আইনগত প্রশ্ন, এটা প্রকাশযোগ্য কি প্রকাশযোগ্য না, এটা পাইতে পারে কি পাইতে পারে না, এই যে বিষয়টা আসলো, আমি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের যে বিধানটা আছে এখানে বলা হয়েছে ট্রায়ালের ক্ষেত্রে যদি প্রশ্ন আসে যে একটা যে ট্রায়ালের ক্ষেত্রে যে আসলে একটা ডকুমেন্ট এটা সিক্রেটস ডকুমেন্ট কিনা, সেটা কিন্তু ওই যে প্রসিকিউশন মনে করে যে তাহলে তারা একটা এখানে ভুল করে ফেলেছে, তাদের কিন্তু এইটা নিজেরাই প্রকাশ করে ফেললো। যখন এটা জব্দ তালিকাতে দিয়ে দিল বা জব্দ করলো একটা ডকুমেন্ট এবং সেটা প্রকাশ করে দিল, কোর্টে দাখিল করলো, এবং ওইটাতে অ্যাক্সেস সবারই আছে, দ্যাট ইজ যে এটা তারা নিজেরাই প্রকাশ করে দিল। বাট এটা যদি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট যদি হতোই, তাহলে কিন্তু এই আইনেও সেই প্রিভিলেজ দেওয়া আছে, এটা কিন্তু কোর্টেও মানে ওইভাবে দাখিল করা যাবে না জব্দ তালিকা আকারে। নাম্বার 2, ট্রায়ালের ক্ষেত্রেও বলা হয়েছে আইনে, যখন ট্রায়াল হবে, যে অন্যান্য ট্রায়ালের ক্ষেত্রে আমরা যেটা দেখি পাবলিক ট্রায়াল, এখানে সবাই কোর্টে উপস্থিত থাকতেছে, সবাই আমরা হয়তো আমি অন্য মামলার লয়ার বা অন্য মামলার আমি লিটিগেন্টস, আমি হয়তো কোর্টরুমে বসে আমি ট্রায়ালটা দেখছি, অবজার্ভ করছি। বাট এই মামলাতে কিন্তু বলা হয়েছে শুধু পক্ষরাই থাকবে এখানে। বিষয়টা যদি কনফিডেন্সিয়াল বিষয়, যেহেতু এটা প্রচার করা যাবে না, প্রকাশ করা যাবে না, যেহেতু সিক্রেট, এটা কিন্তু শুধু আদালতের মধ্যে থাকবে এবং ওই পক্ষের মধ্যে থাকবে, আদালত আর এখানে প্রসিকিউশন প্লাস যিনি ভিকটিম বা তাদের আইনজীবী, এর বাইরে কিন্তু কেউ থাকবে না, এই ট্রায়ালের ক্ষেত্রেও বলা আছে। আবার যে কনফিডেন্সিয়ালিটি বিষয়টা বা সিক্রেট যে ডকুমেন্টস এর কথা আমরা বলছি, এটা শুধু থার্ড পার্টির ক্ষেত্রে প্রযোজ্য না, এটা সমভাবে ওই সরকারি যে কর্মকর্তা কর্মচারী তাদের ক্ষেত্রেও কিন্তু সমভাবে প্রযোজ্য, যে যার কাছে ডকুমেন্টটা আছে সে কোনোভাবে সেটা প্রকাশ করতে পারবে না। বিষয়টা হচ্ছে এখানে হয়তো আমার কাছে একটা সিক্রেট ডকুমেন্টস আসলে পরেও আমাকে সেটা ওভাবেই রাখতে হবে বা কর্তৃপক্ষের কাছে সেটা ফেরত দিয়ে দিতে হবে, আমি সেটা প্রচার করতে পারবে না। এটা স্পিরিটটা অনেকটা এরকমের। সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই ডকুমেন্টসটা হোল্ড করছে তাদের জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য, তারাও এটা যেটা কনফিডেন্সিয়াল ডকুমেন্ট বা যেটা সিক্রেট ডকুমেন্ট সেটা তারা পাবলিশ করতে পারবে না। আর ওই যে আদালতের প্রসিডিংস এর ক্ষেত্রে তো এটা অবশ্যই পাবলিশ করা যাবে না, যেভাবে এটা অন্য কেউ না দেখতে পারে, এটা যাতে প্রচারিত না হয়, অন্য কারো গোচরে না আসে, সেইটাও কিন্তু মেনটেন করতে হবে। আমার কাছে মঞ্জুবের কাছ থেকে যে তথ্যটা পেলাম তাতে মনে হয় সেটাও কিন্তু তারা মেনটেন করতে পারে না। আমি মনে করি এটাও একটা এই মামলার ক্ষেত্রে প্রসিকিউশনের একটা দুর্বলতা আমি বলি। তো ধন্যবাদ আমাদের বা আমাকে আজকের এই অনুষ্ঠানে আহ্বান জানানোর জন্য বা কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শফি, এবং অসংখ্য ধন্যবাদ মঞ্জু স্যার। আমাদের আজকের আলোচনায় আশা করছি আমাদের দর্শকদের মনে যে সামগ্রিক সিচুয়েশন যেটা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের, সেটা নিয়ে যে একটা একটা কি বলবো, একটা ধোঁয়াশার একটা সৃষ্টি হয়েছিল, ধূম্রজালের সৃষ্টি হয়েছিল, আমাদের আজকের আলোচনার পর অনেকটাই সেটা কেটে যাবে। আজকে আমরা অনেক কিছু এই বিষয়ে অনেক ডিটেইলে জানতে পারলাম, এবং আমরা এটাও শুনেছি যে এটা অনেক মানে এই ধরনের মামলা আসলে প্রথম, সো এখান থেকে আমাদের শিখারও অনেক কিছু রয়েছে, যে এখান থেকে অনেক কিছু বের হয়ে আসবে যেটা কিনা একটা এক্সাম্পল হিসেবে থেকে যাবে, সেটা সাংবাদিক মহলই হোক আর আমাদের আইনজীবী পরিবারের মানে সদস্যদের মধ্যেই হোক না কেন। সো আজকের মতো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ত সময় থেকে আসলে সময় দিয়েছেন আমাদেরকে। ব্যারিস্টার শফিক, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে যারা লাইভে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী সপ্তাহে বৃহস্পতিবার রাত 9টায় আবার দেখা হবে, ততদিন সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ সবাই।